সভ্যতা কাকে বলে? আমার বন্ধু করেছে अरे गाड़ी खुल गया गाड़ी गाड़ी अरे गाड़ी चल रहा है पूरी कोशिश নমস্কার। আজকের আলোচনা আপনারা জানেন যে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের রাজ্যে এখন বিধানসভার ভোট চলছে, ৮ দফার ভোট, লম্বা নির্বাচনী প্রক্রিয়া। সেই নির্বাচনী প্রক্রিয়ার চতুর্থ দফায় অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। কম বেশি সব কটা দফাতেই হিংসা, কম আর বেশি, কোথাও মৃত্যু নেই, শুধুই রক্তপাত, কোথাও রক্তপাতও হয়তো নেই, হুমকি বা অন্য নানা রকম ভাঙচুর, এই সমস্ত। চতুর্থ দফায় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে কোচবিহারের শীতলকুচিতে একটি বুথে মানে একটি বিধানসভা কেন্দ্রে দুটি জায়গাতে মোট 5 জনের মৃত্যু হলো একদিনের ভোটে। সেটা হচ্ছে যে প্রথমে একজনের মৃত্যু হয়, এক নতুন ভোটার, যিনি এবারই প্রথম ভোটার তালিকায় তার নাম উঠেছিল, আনন্দ বর্মন। তিনি দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। এর ঘন্টাখানেক পরে আরেকটি জায়গায়, যেখানে একটি গোলমাল, এবং সেই গোলমালে নিরাপত্তার দায়িত্বে প্রাপ্ত যারা আধা সেনা, সিআইএসএফ, এই ক্ষেত্রে শিল্প নিরাপত্তা বাহিনী, তাদের গুলিতে 4 জনের মৃত্যু হয়। তারা হলেন হামিদুল মিয়া, ছামিউল হক, মনিরুজ্জামান মিয়া এবং নূর আলম হোসেন। এরা 4 জনই পরিযায়ী শ্রমিক। এরা কেরলে চাকরি করতেন, কিন্তু এই নির্বাচনের সময় তারা ভোট দেবেন বলে তারা গ্রামে ফিরেছিলেন, কিন্তু আর তাদের ফেরা হলো না। তো এই যে ঘটনা, এবং ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয়, পশ্চিমবঙ্গের নির্বাচন, হিংসা দীর্ণ নির্বাচন, এই যে নির্বাচনী অবস্থা এইটা, এবং এরই সঙ্গে যেহেতু আজকের এই নির্বাচন পরিচালনার দায়িত্বে হচ্ছে এখন নির্বাচন কমিশন, অর্থাৎ তারাই আমাদের ভোটের রেফারি, এবং আধা সেনা তাদেরই সিদ্ধান্তে মোতায়েন করা হয়েছিল। তো এই সব মিলিয়ে ভোট রেফারির ভূমিকা, এই সবটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। এটা ঠিক যে আমরা কম বেশি সকলেই আমরা উদ্বিগ্ন যে আমাদের রাজ্যের একটা যে ভাবমূর্তি তৈরি হয়েছে এবং যেটা কাটিয়ে ওঠা যাচ্ছে না। 8 দফার নির্বাচন কমিশনের যে ঘোষণা ছিল, এবং সেটা ছিল একটা প্রতিশ্রুতিও বটে, যে এই নির্বাচন কেন 8 দফা করা হচ্ছে না, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট তারা আমাদের উপহার দেবেন, তার জন্য 8 দফা নজিরবিহীন দফাতে ভোট হচ্ছে।
কিন্তু দেখা গেল যে সেটা সম্ভব হলো না। এবং এই চতুর্থ দফার পরে ওই রকম একটি মর্মান্তিক ঘটনা, একটি এলাকাতে 5 জনের মর্মান্তিক মৃত্যুর পরেও আজকে যে নির্বাচন হলো, পঞ্চম দফার নির্বাচন, সেই নির্বাচনও আমরা দেখলাম যে রাজনৈতিক হিংসা থেকে কিন্তু আমরা নিজেদেরকে সংযত করতে পারলাম না। দুপক্ষই বা বিবিধ পক্ষ তারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালো, এবং তারও পরিণতি যেটা হলো যে আমাদের রাজ্যের সম্পর্কে। তো সেই যে ধারণা, সেই ধারণা আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। গোটা দেশের মানুষ আজকে টেলিভিশনের পর্দায় দেখলেন যে এখানে কি ধরনের ঘটনা ঘটছে, এবং সেখানেও দেখা যাচ্ছে পদে পদে কমিশনের ভূমিকা, আধা সেনার ভূমিকা, এগুলো কিন্তু উঠে আসছে। আগে যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, তেমনি আবার এখন আধা সেনার ভূমিকা নিয়ে, যে তারাও একটি পক্ষের হয়ে ভূমিকা এবং বড়ভাবে প্রশ্ন আমরা আজকে আলোচনাটা রেখেছি। তো এই আলোচনায় আমি প্রথমে আমাদের অতিথি বক্তাদের সম্পর্কে 2-4 কথা বলি, তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন জওহর সরকার। জওহর সরকার আমাদের রাজ্যের একজন অত্যন্ত গুণী মানুষ। তার লেখা নিশ্চয়ই আপনারা নিয়মিত সংবাদপত্রের নিবন্ধে আপনারা নিশ্চয়ই তার লেখা পড়েন, এবং তিনি একজন সুশীল সমাজের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি। এবং ওর আরেকটি পরিচয়, উনি একজন পদস্থ অবসরপ্রাপ্ত আমলা, এবং উনি আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকায়ও ছিলেন। দুটি লোকসভার নির্বাচন, সেই নির্বাচনের সময়ও তো এই ধরনের নানা রকম অনিয়মের অভিযোগ তখনও পশ্চিমবাংলায় ছিল। এবং উনি যে নির্বাচন দুটি পরিচালনা করেছিলেন, তখন আবার ছিল আরেকটি ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ, অকাল বর্ষা, এবং তার ফলে সেই সময় নির্বাচন সমাধা করা একটা অত্যন্ত কঠিন কাজ ছিল। তো জওহরবাবু দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করেছেন, এবং পরবর্তীকালে উনি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ছিলেন। উনি প্রসার ভারতীর সিইওর মতো গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানজনক পদ অলঙ্কৃত করেছেন। এবং ওর একটা ব্যক্তিগত ভাবে সমাজে যা চারধারে ঘটছে সেই সম্পর্কে নিজের মত প্রকাশের একটা সচেতনতা ওর মধ্যে আছে। উনি মত লুকোন না, উনি মত প্রকাশ করেন। আমাদের সঙ্গে আছেন বিমল চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। বিমল বাবু বিশিষ্ট ব্যারিস্টার, এবং ওরও অত্যন্ত গুণী মানুষ। এবং ওর এই মুহূর্তে আজকের এই আলোচনাতে যে বিশেষ তাৎপর্যটি ওর উপস্থিতিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে এই যে রাজনৈতিক হিংসা এবং ভোটকে কেন্দ্র করে যে ভায়োলেন্স, সেই বিষয় নিয়ে উনি আদালতের দরজায় দ্বারস্থ হয়েছেন। উনি আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সম্প্রতি একটি চিঠি লিখেছিলেন যে আদালতও যেন এই ব্যাপারে নির্বাচন কমিশন এবং আরো যারা যারা সংশ্লিষ্ট সব মহলকে তাদের উপযুক্ত দায়িত্ব পালনের ব্যাপারে সচেতন করে, এবং সে ব্যাপারে যেন আদালতও তার ভূমিকা পালন করে। একথা ঠিক যে আমরা সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনাতে দেখেছি যে নির্বাচন কমিশনের ব্যাপারে আদালত খুব সরাসরি কখনোই ঢুকতে চান না। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন যে সংবিধানের যে বিশেষ ধারাতে গঠিত, আর্টিকেল 324, সেখানে এই কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে, এবং তার জুরিসডিকশন সম্পর্কে অনেকটা ডিফাইন করা আছে। ফলে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়তে তাকেই শেষ কথা বলা হয়েছে। ফলে আদালতের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে খানিকটা পরামর্শ, ঠিক নির্দেশ, অর্ডার জারি করা যেটাকে বলে, সেটা আমরা দেখিনি। এমনকি করোনার ক্ষেত্রেও আমরা দেখলাম যে আদালত সবসময় কমিশনের প্রতি আস্থা রেখেছে। হয়তো এটা এই কারণে যে দুটি সাংবিধানিক বডি তারা একে অপরের জুরিসডিকশনে চট করে ঢুকতে চান না। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃতীয় বক্তা যিনি আছেন, আলতাব আহমেদ। আলতাব হচ্ছেন একজন মানবাধিকার কর্মী। আলতাব এপিডিআর এর সঙ্গে যুক্ত, এবং দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা শুধুমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, শুধুমাত্র পুলিশ, মিলিটারি বা আধা সেনার গুলিচালনা বা অত্যাচার নয়, তারা সামগ্রিকভাবে যে মানবাধিকারের যে ইস্যুগুলি আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, সেটা হাসপাতালে চিকিৎসা না পাওয়া, স্কুলে ভর্তি হতে না পারা বিশেষ কোনো কারণে তাকে অবজ্ঞা করা, বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা, এই যাবতীয় অর্থাৎ মানবাধিকারের যে বিরাট পরিধি, সেই পরিধির মধ্যে এখন এপিডিআর কাজ করে। অরিজিনালি এই প্রতিষ্ঠান সিভিল রাইটস নিয়ে মূলত তাদের কাজকর্ম সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু পরবর্তীকালে সে কাজের ধারা অনেকটা প্রসারিত হয়েছে। কিন্তু মূলত এখনো পর্যন্ত তারা রাষ্ট্রের ভূমিকা মূলত স্ক্যান করে থাকে, তাদের উপরেই তাদের পর্যবেক্ষণ তারা করেন। এবং আমি যতদূর জানি যে
এই শীতলকুচির ঘটনা নিয়ে ওরা ওদের একটা পরিদর্শক দল তারা তাদের মতো করে কিছু রিপোর্ট তৈরি করেছে। তো আজকের এই যে আলোচনা, এই আলোচনায় আমি যেটা গোড়াতেই বললাম যে আমাদের আলোচনার দুটি অভিমুখ। একটা হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলার সঙ্গে সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস এবং নির্বাচনী সন্ত্রাস বিষয়টি যুক্ত হয়ে আছে। এবারের নির্বাচনে যেটা ভাবা হয়েছিল যে 8 দফায় ভোট হচ্ছে, এই গরম এবং এই করোনা পরিস্থিতি তার মধ্যেও যখন 8 দফা ভোট, আমরা সকলেই খানিকটা আটকে উঠেছিলাম যে এতদিন ধরে যদি নির্বাচন হয় তাহলে যেভাবে জমায়েত হবে এবং আরো নানাবিধ কারণে ফলে করোনা সংক্রমণটা অবশ্যম্ভাবী। করোনা সংক্রমণটা কিন্তু শুরু হয়েছে এবং খুব ভয়ানক জায়গায় গেছে। তারপরে দাবদাহ তো আছেই। তো তারপরেও কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম না। সেখানে ডেফিনেটলি রেফারির ভূমিকা কিন্তু একটা বড় ভূমিকা থাকে, যে রেফারি সে তার মানে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে কিনা বা করছে কিনা বা সেই সদিচ্ছা আছে কিনা। তো আমি প্রথমেই জহরবাবুর কাছে যাব, যে জহরবাবু তার যে দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা, এই সবকিছু, এবং পশ্চিমবঙ্গ নিয়ে একজন ভাবুক মানুষ, যিনি বাংলা, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভাষা, সাহিত্য, কৃষ্টি সমস্ত কিছু নিয়ে ওর একটা নিজস্ব অবস্থান আছে, এবং বাঙালির যে বাঙালির যে স্বাতন্ত্র বোধ, স্বতন্ত্র বোধ, সেই বোধের উপরেও ওর বিস্তর কাজ আছে। তো উনি আশা করি যে এই সমস্ত জায়গাটিকে ধরেই আজকে খানিকটা আলোকপাত করবেন যে কেন আমরা হিংসা মুক্ত হতে পারছি না, এবং একজন নির্বাচন কমিশনের একজন প্রাক্তন আধিকারিক হিসেবে ওর দৃষ্টিকোণ থেকে উনি যদি নির্বাচন কমিশনের ভূমিকাকেও খানিকটা পর্যালোচনা করেন। দেখুন, পশ্চিমবাংলার সাথে এই যে বদনাম জুড়ে গেছে তার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে যদি ইতিহাস দেখি আমরা, হিংসা কিন্তু, রাজনৈতিক হিংসা কিন্তু গত শতাব্দীর গোড়াতেও দেখা গেছে স্বদেশী মুভমেন্টের সময়, কিন্তু তারপরে বিক্ষিপ্ত ছাড়া এসেছিল না, কারণ মেইন স্ট্রিমে আপনার হিংসাকে বর্জন করিয়েছিলেন মহাত্মা গান্ধী। হিংসা আবার জেগে উঠলো আমাদের ছাত্রাবস্থায় যখন দেখলাম সিপিআইএম থেকে একটি গোষ্ঠী বেরিয়ে গিয়ে তারা রাইফেল হাতে তুললেন। তাদের মতামত, তাদের আদর্শ নিয়ে একটা কথাও বলতে চাই না। আমি শুধু বলছি যে হিংসার শুরু যদি ধরেন সেই মুহূর্ত থেকে শুরু, ওকে তারা বলতে পারেন যে হিংসা কিন্তু রাষ্ট্রযন্ত্র আগে চালিয়েছে, আমরা তার প্রতিকারের জন্য হিংসা করেছি। ইতিহাসে যদি আমরা খুনের তালিকা দেখি, দাঙ্গা মারপিটের তালিকা দেখি, হ্যাঁ আমি এর মধ্যে বলতে চাই না যে মাঝে কোনোদিন দাঙ্গা হয়নি, 46-এ দাঙ্গা হয়েছে, কিন্তু ক্রমাগত হিংসা রাজনৈতিক জীবনে কিন্তু সেরকম ভাবে প্রভাব দেয়নি। তো আপনারা যদি ধরেন 67 থেকে সেই যে টানা চলছে, এর কোনো যেন নিস্তার নেই। 67-র পরে আপনারা সকলেই জানেন যে 71-এর মধ্যে রাষ্ট্র তার আসল রূপ দেখাতে আরম্ভ করলো। পুলিশ অনেক জায়গায় কারণ বেশ কয়েকটি জায়গায় তারা তাদের পুলিশি নির্যাতন শুরু করলো, এবং সাথে এই রাজনীতির সাথে যেটা সম্পর্ক, সাথে একদঙ্গল গুন্ডা, আর এছাড়া কোনো কথাই বলা যায় না, তাদেরকে পুষতে আরম্ভ করলো। এই যে লুম্পেন ঢুকে গেল পশ্চিমবাংলার পলিটিক্সে, পরবর্তীকালে তারা রাজও করেছে, শাসনও করেছে, অনেক কিছু করেছে গোটা 5 বছর। তারপর থেকে হ্যাঁ তারা লাগাতার কিন্তু অন্য বামপন্থী দলেদের ওপর অত্যাচার চালিয়ে গেছে। আমি যেটা বলার চেষ্টা করছি যে পরপর 3টি অ্যাক্টরকে আমরা দেখতে পাচ্ছি। একটি ধরুন নকশালপন্থীরা, তারপরে পুলিশের জবাব, এবং তৃতীয়ত একটি রাজনৈতিক সংস্থার। মানে আপনি বলছেন যে মানে রাজনৈতিক হিংসা এবং তার সঙ্গে রাষ্ট্রীয় সন্ত্রাস দুটোই সমান্তরাল ভাবে চলে এসেছে। দুটো মিলে যে কি অবস্থা করেছে আমরা ছাত্র অবস্থায় দেখেছি। যাক, বলার এটাই অর্থ যে তারপর থেকে আর থামছে না, কোনো রাজনৈতিক দলই এটাকে থামাবার খুব একটা চেষ্টা করছে না। ধরুন 34 বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, আমি তার 34 বছরের মধ্যে প্রায় অর্ধেক ওদের রাজত্বে কাটিয়েছি। একেবারে সাব ডিভিশনাল অফিসার, ডিএম ইত্যাদি ইত্যাদি, এবং তাদের
কার্যকলাপের তখন সাথে আপনার সঙ্গে পরিচিত। যাদের বিরোধ হয়েছিল তারা পরবর্তীকালে আপনার মন্ত্রিসভাতেও ছিলেন। আমার যতদূর মনে পড়ে শান্তি ঘটকের কথা এবং আরো বেশ কয়েকজন যাদের সঙ্গে আপনার অনেকেই প্রশাসনিক ভাবে অনেক সময় আহ, সংঘাত হয়েছে, ওরা কিছু দাবি করেছেন, আপনি সেটা মানতে পারেননি এসডিও হিসেবে বা ইয়ে। ওইসব অনেক পরবর্তীকালে কিছু। তারা আপনার হ্যাঁ, মানে প্রশাসনিক বস না সেটাও হয়েছে যাই আর হোক, কি। এ তো হয় আমাদের। আমি একটা স্বাভাবিক। একটা ছোট্ট অভিজ্ঞতা আছে ব্যারিকেডের দুটো দিক কেমন লাগে, দুটো দিক থেকেই দেখেছি ব্যারিকেডকে। যাই হোক, এখন কথা হলো যে এই যে হিংসা জড়িয়ে গেল সে আমল থেকে, বামফ্রন্ট আমলে চাইলে তারা কিন্তু বন্ধ করে দিতে পারে, তাও কারণ তাদের একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও তাদের প্রাধান্য তারা বিস্তার করেছিল, তারা জমিয়ে দিয়েছিল। কিন্তু তাতে থামলো না। তাদের সময়ে যে বিভিন্ন রকমের ঘটনা ঘটলো সেগুলোর বিস্তারিত না বলে শুধু এইটুকুই বলা যায় যে বামফ্রন্টের আমলে কংগ্রেস একটা বড় অংশ প্রায় নির্মূল হয়ে গেল, আরেকটা অংশ বেরিয়ে এসে এই তৃণমূল কংগ্রেস গঠন করলো। তৃণমূল কংগ্রেসের সাথে যখন যারা বেরিয়ে এসে করলো, তাদের ইতিহাস তো আমরা সাময়িক ইতিহাস আমরা সবাই জানি, যে তাদের সাথে সংঘাত, তাদের সাথে যুদ্ধ ইত্যাদি। আহ এই যে টানা চলছে এবং তৃণমূল ক্ষমতায় আসার পরেও যদি একটু শান্তি ফেরাতে পারতো, কিন্তু সত্যি কথা বলতে তারাও ফেরায়নি। তারাও কংগ্রেসের পেছনে লেগে গেছে, কংগ্রেসের স্বাস্থ্যবান পুরুষদের বিভিন্ন এলাকার থেকে বার করেছে, পিটিয়েছে, এবং সিপিআইএম বা বাম দলেদেরও করেছে। হ্যাঁ, তারা করে গেছে। এই যে বারবার তাকে তার সাথে প্রতিশোধ, ও তার সাথে প্রতিশোধ নিচ্ছে, এই প্রতিশোধের রাজনীতি যেন থামতে চাইছিল না। এই মধ্যে ঢুকে গেল আরেকজন প্লেয়ার, বিজেপি। বিজেপি একটা বড় ছাতার মতন এদেরকে আশ্রয় দিল, যারা তৃণমূলের আমলে অত্যাচারিত হয়েছে, বিতাড়িত হয়েছে। বিজেপির কিন্তু আসল আজকে শক্তি এই যাদেরকে বলি আমরা ডিসগ্রান্টেড এলিমেন্ট নিয়ে। এদের মধ্যে সবাই বেশিরভাগই দল পাল্টি খাওয়া লোক, এবং অনেকেই আছে যাদের একটা হিস্ট্রি অফ ভায়োলেন্স আছে, ভায়োলেন্সের হিস্ট্রি আছে। তাতে এখন তারা আজ থেকে না, ইলেকশন তো সবে এলো, এর আগের থেকেই বছর চারেক পাঁচেক ধরেই কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় গৃহমন্ত্রক এইসব দেখিয়ে তারা একটা আশ্বাস দিয়েছেন সকলকে যে আমরা একটা প্যারালাল শক্তি চালাচ্ছি। গভর্নমেন্ট ঠিক বলা যায় না, একটা প্যারালাল ফোর্স চালাতে সক্ষম হয়েছে। ইলেকশন যখন এবার এত কাছে এসে গেল, এই দুটি ফোর্সের মধ্যে লড়াই লাগবে, সেটা অনিবার্য ছিল, অনিবার্য অনিবার্য ছিল, এবং তাই হলো। ঘটনাচক্রে এই যে কংগ্রেস বামফ্রন্টের সাথে এদের খুব একটা মারপিট হয়নি, এই ইলেকশনে হয়নি, কিন্তু রাজনৈতিক আক্রমণ তো একেবারে নিরন্তর চালিয়ে যাচ্ছে সবাই সবার বিরুদ্ধে। এই হিংসার রাজনীতিটার আমার একটা সংক্ষিপ্ত ইতিহাস দিলাম, আপনারা সকলেই জানেন। এই হিংসার রাজনীতির সুযোগ নিয়ে আমি কিছুখানি বলবো। ইলেকশন কমিশনের এখনকার যিনি সিইসি হয়েছে তার ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তার আচরণ, তার আদেশ দেখলে বুঝতে পারবো। কিন্তু যিনি বিদেয় হলেন গোটা চারেক দিন আগে, সুনীল অরোরা, হ্যাঁ সুনীল অরোরা, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং তার তার প্রশাসনিক চরিত্রের ব্যাপারে অনেক রকমের, অনেক লোকের সংশয় সংকোচ অনেক কিছু আছে। তিনি নীরা রাডিয়ার টেপে জড়িত ছিলেন এবং অনেক কটা এরম টাইপের ঘটনার সাথে জড়িয়েছিলেন। তাকে আনাই হয়েছিল, তার কারণ হলো যে তিনি প্রভুভক্ত, এবং তিনি যে কতখানি প্রভুভক্ত সেটা এই টেনিয়রে প্রমাণ করে দিলেন। দুঃখটা কোথায় লাগে জানেন? দুঃখটা হলো আমাদের সেশনের টিএন সেশনের আমলে আমাদের সর্বভারতীয় নির্বাচনের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছিল। আমরা তার আগে রাজ্য স্তরের বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসারের কাজও করেছি, কিন্তু সর্বভারতীয় চিত্রটি এবং সর্বভারতীয় আদর্শটি আমাদের টিএন সেশন এর আমলে শিখেছি। টিএন সেশন থেকে নিয়ে এই যে প্রায় 25 বছর ধরে যে ইম্পার্শিয়ালিটি, হ্যাঁ, নিরপেক্ষতা,
সাথে ইলেকশন কমিশন জড়িয়ে ছিল, সেটিকে একটি লোক ধ্বংস করতে উঠে পড়ে লাগলো। আমি তার ব্যাপারে, তিনি যখন কমিশনের চিফ ইলেকশন কমিশনার ছিলেন তখনও অনেক বারংবার লিখেছি, বলেছি, এখনো এবং আপনারা বলবো। কয়েকজন মানে অবসরপ্রাপ্ত আমলা তারা রাষ্ট্রপতির কাছেও একটা ডেপুটেশন দিয়েছিলেন যে অনেকবার মানে সিএসসির আচরণ এটা শুনছি ভারতবর্ষের কিন্তু। হ্যাঁ, সংবিধান এবং মানে ঠিক ব্যবস্থার সঙ্গে ঠিক মানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। বিশেষ করে আমার যতদূর মনে পড়ে 2019-এর লোকসভা ভোটের পরেও একটা আম- রাষ্ট্রপতির কাছে হ্যাঁ, অতীতে কখনো এইভাবে সিএসসি দের নিয়ে বিতর্ক সবসময় থাকে। রেফারিকে কেউই সব পক্ষ কখনো নিরপেক্ষ মনে করে না, কিন্তু এইভাবে রাষ্ট্রপতির কাছে তার মানে অপসারণ বা তাকে সতর্ক করার দাবি এটাও আমার স্মরণকালের মধ্যে মনে পড়ে না। আমি হ্যাঁ, এ একটা তো জিনিস আপনাকে অমল, হ্যাঁ বলুন। ইনি একেবারে নির্লজ্জ। আর আজকে আমি খবর পেলাম বা খবরে শুনলাম যে তাকে নাকি কোথায় গভর্নর করে দেওয়া হচ্ছে। মানে এই সরকার যতখানি সম্ভবত ওকে নির্লজ্জ। গোয়ার গভর্নর করা হবে এরকম হ্যাঁ, একটি প্রস্তাব শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মোদী শাহ সরকার যতখানি নির্লজ্জ, ইনি তালে তালে ঠিক তাদেরই নির্লজ্জতা পালন করে। এবং দুজনের মধ্যে, অতএব ইলেকশন কমিশনের ব্যাপারে কোনো কিছু না বলাই ভালো। এরকম একটি ঘটনা করেছে, এটিকে পরবর্তীকালে যদি অন্য সংস্থা রাজি থাকে, এটিকে একটা সরাসরি মার্ডার কেসে দাঁড় করানো যায়, কারণ কোনো জহরবাবু, প্রমাণ আমি নেই। হ্যাঁ, 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 বলুন, আমি হ্যাঁ, বলুন, আপনার হ্যাঁ। বক্তব্য থেকে একটি বিষয়ে নিয়ে বিমল বাবুর কাছে আসব। বিমল বাবু, আপনি তো শুনলেন জহরবাবু যেটা বললেন যে সিপিআইএম এর তাদের একটা রাজনৈতিক আধিপত্য ছিল, একটা প্রভাব তারা বিস্তার করতে পেরেছিলেন। আমরা যেটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আসন পাচ্ছে 235 কি আরো বেশি বা কাছাকাছি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারপরে যে সামান্য বিরোধী পক্ষ তাদেরকে নিকেশ করা, এই যে নিকেশ করার যে রাজনীতি সেটা আমরা বাম জমানাতেও দেখলাম। যে এবং এই যে 51% বা 52%, এই যে কমফোর্টেবল মেজরিটি, এটা যেন ধরে নেওয়াই হচ্ছে যে মেজরিটি মানে আমি মানে 100 যদি নাও হয় অন্তত 99% আমাকে হতেই হবে। ফলে এই যে শাসক দলের মধ্যে এই যে প্রবণতা, এবং সেটা কি আপনার মনে হয় যে এই যে প্রতিহিংসার রাজনীতি, যে তুমি আমাকে এই করেছিলে এরপর আমি শায়েস্তা করব, এই ধারাবাহিকতাটা কি একটা কোনো কারণ বলে আপনার মনে হয়? আপনি তো এই হিংসারই অবসান চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে দুটো হুম। কথা বলে রাখি। জহর বাবু যে বক্তব্য পেশ করেছেন এ সম্পর্কে, আমাদের গণতন্ত্রে মানে 1950 সালের পরে উনি বলেছেন যে 67 সাল থেকে গন্ডগোল শুরু হয়েছে। আমার তাই মনে হলো যে উনি সেই কথাই বললেন। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি সচক্ষে দেখেছি যে 67 সাল থেকে নয়, 57 সাল থেকে। 57 সালেও তো মারামারি কাটাকাটি গন্ডগোল হয়েছে। আমি নিজে উত্তর কলকাতার ছেলে। আমার মনে আছে 1957 সালে 3টে পক্ষ ছিল শামপুকুর এলাকায় নির্বাচনেতে। একজন ছিল কৃষ্ণদাস রায়, 2 নম্বর ছিল নেপাল রায়, আর একজন ছিল কমল পাল বোধহয়। আচ্ছা। 3টে দল। কৃষ্ণদাস রায় ছিল কংগ্রেসের পক্ষে, নেপাল রায় ছিল তখন ফরওয়ার্ড ব্লক বা ওই জাতীয় কোনো দলের হয়ে, আর কমল পাল ছিল নির্দলীয় ব্যাপার। কমল পাল ছিল ওই বটকৃষ্ণ পালের যে ফার্মাসি ছিল তারই, বটকৃষ্ণ পালেরই ছেলে। তখনও আমি দেখেছি টাকা পয়সার লেনদেন হচ্ছে, তখন আমি দেখেছি যে মারামারি কাটাকাটি হচ্ছে, দলাদলি হচ্ছে, মানে যত রকমের আমি বলবো ভায়োলেন্স এমন উগ্রভাবে না হলেও ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিস বলতে যেগুলো বোঝায় তখনও সেটা ছিল। কাজেই আমি একটু সংশোধন করবার চেষ্টা করছি জহর বাবুর বক্তব্য, একটু আসলে পেছনে গিয়ে। যেটা আমি কোনো পরিবর্তন করছি না, আমি একটু পেছনে যাচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে অশান্তি 57 সাল থেকে আমি লক্ষ্য করে দেখেছি, কিন্তু এই 2021 সালের যে অশান্তি
হবে, এটা আমি অনুমান করেছিলাম। কেন অনুমান করেছিলাম সেটা বলি। আমার যে ধারণা, দেখুন, বিবদমান বাড়তে হচ্ছে দুটি এই 2021 সালেতে। এক হচ্ছে কি, বিজেপি বলছে যে আমি পশ্চিমবঙ্গ অধিকার করবই, আর ওদিকে তৃণমূল বলছে আমি কিছুতেই আমার অধিকার ছাড়বো না। এখন গণতন্ত্রকে অধিকার ছাড়বো না আর অধিকার নেব, এটা নতুন কথা কিছু নয়। গণতন্ত্রে এটা হবে, এবং গণতন্ত্র সেই জন্যই প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতা হবে, উপায়টা কি? ভোটাভুটি হবে, তাতে একদল জিতবে, একদল হারবে, একদল অপর দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে পলিটিক্যালি, মেরে কেটে নয়, পলিটিক্যালি। এন্ড দ্যাট ইজ গণতন্ত্র। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এইখানে, আপনারা লক্ষ্য করবেন যে সেন্ট্রাল, যখনই কোনো রাজ্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, রাজ্য সবসময় চায় সেখানে যে সরকার থাকে, যে সে কেবলমাত্র তার নিজের যে পুলিশ বা পুলিশ জাতীয় যে সমস্ত ফোর্সেস রয়েছে সেগুলো ব্যবহার করেই নির্বাচন চালিয়ে দেবে। এখানে বাইরের কোনো ফোর্স এসে রাজ্যেতে নির্বাচনে অংশগ্রহণ করবে বা তদারকি করবে, এটা কোনো রাজ্যই চায় না, মমতার রাজ্যও চায় না, সোজা কথায় চায়নি। উল্টো দিকে রয়েছে কি, কেন্দ্রীয় সরকার যদি বিজেপি না হয়ে যদি বন্ধু সরকার হতো, যেমন বাজপেয়ীর সময় ছিল, বাজপেয়ীর সময় যখন ছিল তখন এই মারামারি কাটাকাটি হয়নি। তখন তো বিজেপি ছিল একদিকে, তৃণমূল ছিল একদিকে, এত তো মারামারি কাটাকাটি হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে যে তখন তৃণমূল ছিল শত্রুপক্ষ নয়, বিজেপির মিত্রপক্ষ। কিন্তু 2021 সালেতে সমস্ত দৃশ্যটাই পাল্টে গেছে। পশ্চিমবঙ্গেতে তৃণমূল হচ্ছে শত্রু, বিজেপির শত্রু, আর কেন্দ্রীয় সরকারে যে বিজেপি আছে সেটা তৃণমূলের একেবারে শত্রুপক্ষ, যাকে বলে সাপে নেউলের সম্পর্ক। এই অবস্থাতে রাজ্য সবসময় চাইবে আমার পুলিশ দিয়ে আমি নির্বাচনের ব্যবস্থা করে দেব। যেমন আমি বলতে বাধ্য হচ্ছি, 2013 সালে পর্যন্ত এ ধরনের একটা প্রবৃত্তি পঞ্চায়েত ইলেকশনেতে আমি লক্ষ্য করেছি রাজ্যের মধ্যে। বিমল বাবু, ওদিকে আমি যখন একটুখানি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স দিয়ে আমি নির্বাচন পরিচালনা করব, এটা কেন্দ্রীয় সরকারের একটা মনে মনে থাকে। কেন থাকে? খুব অবভিয়াস রিজন, যে আমি আমার মতো করে নির্বাচন করে আমি 235টা 230টা আমার 200টা কি বলে সিট সংগ্রহ করে নেব। আমি এই কথাগুলো যখন আমি প্রথম চিঠি লিখলুম চিফ জাস্টিসকে, এই কথা আমি উল্লেখ করলুম, বললুম, আমি যখন অনুরোধ করলাম যে আপনি স্বতঃস্ফূর্তভাবে একটা জনস্বার্থ মামলা শুরু করুন এবং আপনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, তিনি রাজি হলেন না স্বতঃস্ফূর্তভাবে জনস্বার্থ মামলা শুরু করতে। আমাকে বাধ্য হয়ে একটা জনস্বার্থ মামলা করতে হলো। জনস্বার্থকে মানতে আমার যা বক্তব্য, যে এখানে প্রচন্ড মারামারি কাটাকাটি হবে, এই কাটাকাটি মারামারি বন্ধ করবার জন্য তুমি এমন নির্দেশ দাও যে নির্দেশটা কার্যকরী যদি হয়, তাহলে আমার মনে হয় যে পরিমাণে মারামারি হবে কিন্তু পরিমাণে অনেক কম হবে। আমি দুঃখিত যে আমি চিফ জাস্টিসকে আমার বক্তব্য দিয়ে সন্তুষ্ট করতে পারিনি। এটা খানিকটা অসুবিধে ছিল, তার কারণ হচ্ছে ওনার একটা ধারণা, যে ধারণাটা আমি ব্যক্তিগতভাবে
আইনজ্ঞ হিসেবে বলবো, আমি যদি আইনজ্ঞ নিজেকে বলতে পারি, সেটা হচ্ছে কি উনি মনে করেন, এখনো মনে করেন, এবং অনেক কোর্ট আদালতই মনে করেন যে নির্বাচন কমিশনই হচ্ছে সর্বেসর্বা। নির্বাচন মানেই হচ্ছে কি, বিমলবাবু, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি আপনার আলোচনাটাকে আরেকটু বিস্তৃত করার জন্য। এই যে নির্বাচন কমিশনই সর্বেসর্বা, আমাদের যে সংবিধানে আর্টিকেল 324 তাতে তাকে অনেক সভারেন পাওয়ার দেওয়া হয়েছে। এবারের নির্বাচন পরিচালনার জন্য দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন অফিসারকে বদলি করা বা আরো অনেক রকম পদক্ষেপ তারা করেছেন, যেটা অন্য যে কোনো বডির ক্ষেত্রে, ইভেন বিচারপতিকেও যখন কোনো রায় লিখতে হয় তখন সে যদি আপনি খুব ভালোই জানেন, আপনি আইনজ্ঞ, যে ফাঁসির সাজা দিলেও তাকে জাস্টিফাই করতে হয় কেন ফাঁসির সাজা, যদি তাকে রেহাই করা হয় তাহলেও তাকে জাস্টিফাই করতে হয় যে কেন রেহাই করা হলো। কিন্তু কমিশনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে তাদের কাছে কিন্তু কোনো জবাবদিহি করার কোনো ব্যাপার নেই। ফলে এই যে রেফারির হাতে যে সুপ্রিম পাওয়ার, এটাও কি একটা পক্ষ তৈরি করছে যে আসলে তুমি রেফারি নও, তুমি আসলে কারো গোলকিপার? মানে এটা কি আপনার মনে হয় যে নির্বাচন কমিশন মাঝে মধ্যে আমি তা মনে করি না। আমি গোলকিপার? মনে করলে পরে নির্বাচন কমিশনকে আমি অপমান করব। আচ্ছা, বাস্তব দিক থেকে কি হয় সেটা আলাদা কথা, কিন্তু আপনি যেভাবে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তর কখনোই ইতিবাচক হতে পারে না। যদি হয় তাহলে অত্যন্ত দুঃখের বিষয় হবে। আপনি ওটা একটা পক্ষ হবে এবং সেটা প্রতিপক্ষ হবে, এ ধরনের প্রশ্ন করাটাই আমার মনে হয় যে অত্যন্ত গণতন্ত্রকে অপমান করা হয়, অপমানজনক বলে আমি মনে করি। আমি বলবো যে নির্বাচন কমিশনের নিশ্চয়ই সমস্ত রকমের ক্ষমতা দেওয়া হয়েছে 324 ধারা অনুসারে। ওর তো নিজের তো কিছু ইনফ্রাস্ট্রাকচার নাই, ওর তো কিছু অর্থ নাই, সবকিছুই তো এক নয় স্টেটের কাছ থেকে সাহায্য নিতে হবে অথবা সেন্টারের কাছে সাহায্য নিয়েই তাকে নির্বাচন পরিচালনা করতে হবে। এবং পরিষ্কার বলা আছে 324-এ যে গভর্নরকে অ্যাপ্রোচ করতে হবে, অথবা গভর্নরকে অ্যাপ্রোচ না করে তুমি কেন্দ্রীয় সরকারকেও অ্যাপ্রোচ করতে পারো, তোমার এখন যেমন যা দরকার সেই রকম জিনিসগুলো দেওয়া হবে। তার মানে এই নয় যেটা আদালতের ভুল ধারণা, সর্বৈব ভুল ধারণা। আমি অত্যন্ত এমফ্যাটিক্যালি বলছি, ওরা একক নয়, ওরা প্রাইমারি হতে পারে। ওদের ক্ষমতা একক ক্ষমতা নয়। যদি একটা নির্বাচন কমিশনকে যদি নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং কি বলে নির্ভয়ে যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে যেমন কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে, কেন্দ্রীয় সরকারকে কাজ করতে হবে, এবং রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছে, আপনি বলুন পার্টি কেডার অথবা সাপোর্টার, তাদেরও সমর্থন করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে একসঙ্গে হয়ে যাতে এই যে নির্বাচন কমিশন নির্বিঘ্নে এবং নির্ভয়ে ঘটতে পারে তার ব্যবস্থা করতে পারে। এখন যদি আদালত মনে করে যে নির্বাচন কমিশন একাই করবে এবং তাকে একমাত্র দায়িত্ব রয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা আদালত। কলকাতা হাইকোর্ট আপনার কাছে আমি আবার পরে আসবো। আমরা আমাদের সঙ্গে আলতাফ আছেন, আলতাফ হোসেন, উনি মানবাধিকার কর্মী, আলতাফ আহমেদ, সরি আলতাফ, ভেরি সরি। তো আমি আলতাফের কাছ থেকে শুনবো যে এই ঘটনাটা সম্পর্কে ওদের দৃষ্টিকোণ থেকে ওরা কিভাবে দেখছে ঘটনাকে। সেটা হচ্ছে যে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে। ধন্যবাদ অমলদা। প্রথমে একটা জিনিস সংশোধন করে দিই। আপনি যেটা বললেন প্রথমেই, ওই যে 4 জনই পরিযায়ী শ্রমিক, আসলে না। নূর আলম হোসেন বলে যে ছেলেটি, যার বয়স 18 বছর, সে ফার্স্ট ইয়ারে পড়ছে, মানে ওই স্থানীয় কলেজে ফার্স্ট ইয়ারে সে ভর্তি হয়েছে এবং খুব মেধাবী ছাত্র। যাই হোক, যারা মারা গেছেন তাদের কথা বলছি। আমরা প্রথমে বলি যে স্বাধীনতার প্রায় 74 বছর হতে চললো, এখনো
দেশের মানুষের যে গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক মৌলিক অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সেটা আজও প্রতিষ্ঠিত হলো না। আজও কুলতলির বিশাল এলাকার মানুষের তাদের জলের হাহাকার এখনো করতে হয়। এখনো ওই শীতলকুচিতে ভোট দেওয়ার মানে গণতন্ত্রের মানে উৎসব নাকি, সেখানে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে খুন হতে হয় 4 জনকে। এখনো 285 নম্বর বুথে দলীয় হিংসার শিকার হতে হয় ওই অমল বর্মনকে। আমরা ওখানে তথ্যানুসন্ধানে গেছিলাম এবং তাতে যেটা আমরা দেখেছি, সাধারণ মানুষের সাক্ষ্য নিয়েছি, বিভিন্ন স্তরের মানুষের। তারা প্রথমত বলেছেন যে ওখানে ওই বুথটা মানে শীতলকুচির ওই আমতলি যে বুথটা 126 নম্বর বুথ, ওই এলাকায় কোন রকম উত্তেজনা, কোন রকম সাম্প্রদায়িক গন্ডগোল, কোন রকম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে মানে ঝগড়াঝাটি কখনোই ছিল না। ওই স্কুলের, যে স্কুলে বুথ হয়েছে, ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তিনি বলছেন যে 2003 সাল থেকে তিনি ওখানে শিক্ষকতা করছেন, কখনো দুই সম্প্রদায়ের মধ্যে কোন রকম গন্ডগোল তিনি দেখেননি, মনোমালিন্য দেখেন। উল্টে তিনি বলছেন আমাদেরকে, অমলদা শোনা যাচ্ছে? অমলদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, উল্টে তিনি আমাদের বলছেন যে আমি এই স্কুলে যখন সরস্বতী পুজো উদ্যোগ নিই, তখন উভয় সম্প্রদায়ের ছাত্রছাত্রী শুধু নয়, গার্জেনরাও, অভিভাবকরাও তাতে অংশগ্রহণ করে। তিনি বলছেন যে ওই স্কুলের উল্টো দিকে একটা মসজিদ আছে, সেখানে উভয় সম্প্রদায়ের মানুষ তারা ওই জল পড়া তেল পড়া যাই হোক, সেখানে মানে সেটা যত আমরা যেভাবেই দেখে না কেন, বৈজ্ঞানিক কি অবৈজ্ঞানিক, কিন্তু সেখানের মানুষ ভিড় করে ওই জল পড়া তেল পড়া নেওয়ার জন্য। ফলে দুই সম্প্রদায়ের একদম ওই বুথে দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে কোনো রকম গন্ডগোল, কোন রকম বিভেদ ছিল না। তাহলে গুলি চললো কেন? একটা ঘটনা হলো যে খেয়াল রাখতে হবে যে বুথে ভোট হচ্ছে তার আগের দিন কেন্দ্রীয় বাহিনী আসে এবং রাজ্য পুলিশ আসে, থাকেন তারা। এই যে গন্ডগোলটা হয়েছে, এটা কিন্তু ওই আগের দিনকার সিআইএসএফ এর বাহিনী এটা করেনি, এইটা করেছেন কুইক রেসপন্স টিম, যারা মানে মাটির থেকে কোনো খবর নয়, এলাকা থেকে কোনো খবর নয়, বা ওই এলাকার সিআইএসএফ মানে ওই বুথের যে সিআইএসএফ তাদের কাছ থেকে কোনো খবর পেয়ে নয়, ওপর থেকে তাদেরকে খবর দেওয়া হয়েছে যে ওখানে আটকানো হচ্ছে, বুথ জ্যাম হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এবং সেই হিসাবে তারা সেখানে আসে এবং তারা এসেই একটা ক্লাস 8-এ পড়ে তার ছেলে যে তার বাড়ির সামনে খেলছিল 100 মিটারের বাইরে, বুথের 100 মিটারের বাইরে, তাকে প্রচন্ড মারধর করে এবং ওইটাই হলো গন্ডগোলের সূত্রপাত। এবং তখনই এলাকার মানুষজন ওই আমরা বিভিন্ন ভিডিওতে যে দেখছি হাতে লাঠি কাঠ এইগুলো নিয়ে আসছে, কিন্তু সেইটা কখনই ওই পিচ রাস্তা ছাড়িয়ে স্কুলের পাঁচিল ছাড়িয়ে ভেতরে ঢোকেন। তারপরে ওই আলতাফ, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি আপনার কাছে এরপরে আবার আসবো। আমি একটু কিরিটিদার কাছ থেকে শুনতে চাই। কিরিটিদার এবং ওর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাতে, মূলত সীমান্ত রক্ষী বাহিনীর সীমান্তবাসীর যে নানা ধরনের মানে সংঘাত সমস্যা তৈরি হয়, সেগুলোর ওপরে ওরা কাজকর্ম করেন, সেগুলো ওরা পর্যালোচনা করেন। তো এই ঘটনাতে আমি যেটা জানতে চাই, যে বিতর্কটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে গুলি চালনার মতো পরিস্থিতি ওটা ছিল কিনা। বন্দুক যখন দেয়া হয়েছে, নিশ্চয়ই সেটা
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পরিস্থিতিকে শান্ত করা এবং ডেফিনেটলি আত্মরক্ষা। কিন্তু প্রত্যেকটারই একটা জবাবদিহিরও ব্যাপার থাকে যে এটা সত্যি আত্মরক্ষা কিনা, এটা সত্যি কোনো একটা গুরুতর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা কিনা। এবং তার জন্য আমাদের দেশের কিন্তু আইন কানুনের সমস্ত বিধি বলা আছে যে গুলি করা, সেই গুলি কিভাবে করতে হবে না, সবসময় চেষ্টা করতে হবে যে প্রাণটাকে রক্ষা করা। এবং গুলি করার আগেও অনেকগুলো স্তর আছে, যে লাঠি চালনা, হুঁশিয়ারি দেওয়া, টিয়ার গ্যাস, সবচেয়ে শুরুতে তো যেটা থাকে যে আলাপ আলোচনা করে উত্তেজিত জনতাকে সংযত বা শান্ত করা। তো কিরিটিদা আপনি যদি এই বিষয়টা একটু মানে মানে বিশদে ব্যাখ্যা করেন যে এই ঘটনাটার সঙ্গে কিভাবে এই যে আইডিয়াল সিচুয়েশন কিভাবে এটা ভায়োলেট করেছে এখানে, সেইটা যদি একটুখানি বলেন। আপনার এটা একটু আনমিউট করে নিতে হবে আর কি, আনমিউট করে নিতে হবে একটুখানি এটা। ধন্যবাদ অমল। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। দেখছি আপনার বয়স হয়েছে, চুলে পাক ধরেছে। এক, 2 নম্বর যেটা তুমি যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে যে আইনে আছে, হ্যাঁ তাদের বন্দুক দেওয়া হয়েছে গুলি চালানোর জন্যে, কিন্তু ভারতীয় ফৌজদারি কার্যবিধি, আমার বিমল বাবু এখানে আছেন, ভুল বললে সংশোধন করে দেবেন, সেখানে কিন্তু আছে এটা হচ্ছে লাস্ট রিসর্ট। আগে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করে যা কথাবার্তা ঠান্ডা করা, লাঠি চালানো, যা যা কিছু সেগুলো করা, এখানে সেগুলো হয়নি। বুথে ঝামেলাও হয়নি, যার জন্য গুলি চালানো হয়েছে। কেননা ফার্স্ট পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারের বিবৃতি আমাদের কাছে আছে। সেখানে বলা হয়েছে যে হঠাৎ গুলির আওয়াজ, আমরা দরজা বন্ধ করে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকি, অনেকক্ষণ পর গুলির আওয়াজ থেমে যায়, তারপরে গ্রামবাসীরা এসে আমাদের উপরে আক্রমণ করে, তখন যারা গুলি চালিয়েছে সিআইএসএফ তারা পালিয়ে গেছে। 3 নম্বর আলতাফ যেটা বললেন সেটা হচ্ছে তিনি যা দেখেছেন তিনি নিশ্চয়ই ঠিকই বলেছেন, কিন্তু আমাদের কাছে রিপোর্টটা এসছে এইরকম ভাবেই, আমরাও যা দেখেছি সেটা হচ্ছে আলতাফ ঠিক বলেছেন এক জায়গায়, সেটা হচ্ছে ওই ছেলেটিকে যে মেরেছে বুথের বাইরে বাজারের সামনে, তার যে বাড়িঘর দোর সেখানে তারা খেলাধুলো করছিল, একটি নাবালক ছেলেকে মারধর করা এবং সে রাস্তায় লুটিয়ে পড়া, অজ্ঞান হয়ে যাওয়া, সেইটে গ্রামবাসীরা দেখলো, তারা জবাব চাইতে আসলো। এই হলো উত্তেজনা। এটাকে প্যাসিফাই ইজি করা যেত, যে লোকটি মেরেছে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যেত। কিন্তু এখানে অন্য আর 5টা গুলি চালনা, পশ্চিমবাংলায় গুলি চালানো তো কম হয়নি, অন্য আর 5টা গুলি চালনার মতনই এখানে দেখা গেল যে যে পারপেট্রেটার তাকে গার্ড করার জন্য ফোর্স একমত হয়ে গেল। এবং সামগ্রিকভাবে যে ঘটনাপত্র ঘটেছে সেখানে কিন্তু প্রথম স্টেটমেন্ট কুচবিহারের এসপির যা এসছে, তিনি কিন্তু জাস্টিফাই করেছেন সিআইএসএফ এর ওই গুলি চালনাটাকে, কুচবিহারের এসপির। এটা দুর্ভাগ্যজনক, যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একরকম বলছেন আর কুচবিহারের এসপি যাকে ইলেকশনের 2 দিন আগে নিয়ে আসা হলো তার স্টেটমেন্ট কিন্তু অন্যরকম এসছে। এটা আমার কাছে দুর্ভাগ্যজনক। আর অন্য যে সমস্ত ব্যাপারগুলো আগে যেসব আলোচনা করেছেন জহর বাবু এবং বিমল বাবু, আমি এইটুকুনি শুধু বলতে চাই, হিংসা ব্যাপারটি সমাজে আছে, হিংসা হচ্ছে, কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে একটা ভয় কাজ করছে। ভয়, আমার গদি হারানোর ভয়, আমার ক্ষমতা হারানোর ভয় ইত্যাদি প্রকার, সে এলাকায় যে নেতা সে তার কিরকম ভাবে তার নেতাগিরি চালাবে, তার হারানোর ভয়, এই সমস্ত ভয় থেকেই কিন্তু হিংসা এটা কিন্তু কাজ করছে আমাদের
দেশে, আমাদের সমাজে আমরা কিরকম ভাবে এগুলোকে মুক্ত হতে পারি, সেটা তো একটা বিশদ সমাজ গবেষণামূলক বিষয় হবে, আলোচনা হবে। কিন্তু এখানে যেটা বলতে পারি যে কুচবিহারে শীতলকুচি, সেটিও কিন্তু বর্ডার সংলগ্ন গ্রাম, এবং ওখানে শীতলকুচিটায় প্রচুর লম্বা বর্ডার। আপনারা, এটা গণতন্ত্র দিন, গণতন্ত্র বলতে এখন লোকে শুধু ভোট বোঝায়। শীতলকুচিতে বর্ডারে কেন মানুষের বাড়িতে মিনিমাম টয়লেট টুকুনি হবে না, খাবার জল টুকুনি হবে না, কেন তাকে মাইলের পর মাইল হাঁটতে হবে, কেন আর্টিকেল 19 যেখানে বলছে তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ঘুরতে পারো, কেন একজন সীমান্তের মানুষ তার নিজের বাড়িতে বা বাড়ি থেকে জমিতে যেতে পারবে না যেখানে বিএসএফ আটকায়। আমাদের এখানে গণতন্ত্র যেটা, আমি দুঃখিত এটা বলতে ভারতবাসী হয়েও, এটা খর্বিত গণতন্ত্র, এটা পূর্ণ গণতন্ত্র এখন অব্দি আসেনি। এইটা কিরিটিদা, আপনাকে একটু থামাচ্ছি। আপনি যে বিষয়টা বললেন, যে গুলি চালনার যে বিষয়টা আপনি বললেন, তো আমি জহরবাবুর কাছে আসতে চাই। জহরবাবু তার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে আশা করি এই বিষয়টি খানিকটা বিশ্লেষণ করতে পারবেন। যে আলোচনাটা বিভিন্ন সময় আমরা ইতিপূর্বে দেখেছি, যে ভোট ছাড়াও অন্য সময়ও তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন জায়গাতেই আধা সেনা মোতায়েন, কখনো কখনো সেনা মোতায়েন করা হচ্ছে। ইতিপূর্বে বেশ কিছু রাজ্যেও বিভিন্ন কাস্ট রিলেটেড ভায়োলেন্সের ক্ষেত্রে সেনাও মোতায়েন করতে হয়েছিল। আমাদের শহরে, কলকাতা শহরেও একটা সময় হয়েছিল। তো তখনই এই সমস্ত ক্ষেত্রে যে বিষয়টা উঠে, সেটা হচ্ছে যে আমাদের সারা বছর পুলিশের প্রতি আমাদের অনেক ক্ষোভ বিক্ষোভ থাকে, অনেক ন্যায় অন্যায় নিয়ে অনেক প্রশ্ন থাকে পুলিশের ভূমিকা নিয়ে। কিন্তু পুলিশ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সিস্টেমের একটা পার্ট। ফলে পুলিশ পরিস্থিতিকে অনেক বেশি সুন্দর বিশ্লেষণ করতে পারে। মবের ক্যারেক্টার সে বুঝতে পারে যে এই মবটা কেমন, এর পেছনে কোনো নেতৃত্ব আছে নাকি এটা একটি দিশাহীন মব। তো অনেক সময় অনেকেই এই বক্তব্যটা বলছেন যে এই যে আধা সেনার ডমিনেশন, এবং এবারের নির্বাচনে যেটা দেখা যাচ্ছে, যে যেমন আজকের যে পঞ্চম দফা নির্বাচন, সেখানে 800 বেশি কোম্পানিজ আজকে মোতায়েন ছিল। তো ফলে যেটা বোঝা যাচ্ছে যে তারা তাদের উপরেই মূল ল অ্যান্ড অর্ডার বা এই ধরনের ভায়োলেন্ট মবকে মোকাবিলা করার দায়িত্বটা বর্তেছে। কিন্তু যেখানে তাদের বোধহয় একটা রিডিং এ সমস্যা হয়ে থাকতে পারে কিনা, এই প্রশ্নটা অনেকে তুলছেন। তো আপনার কি মনে হয় যে এটা কি কোথা থেকে এই সমস্যাটা আসছে? আমি তো গোড়াতেই বলেছি যে ইলেকশন কমিশনকে যেভাবে নিরপেক্ষ করার চেষ্টা করা হয়েছে সংবিধানে এবং অন্যান্য অনেক প্রসিডিওর দিয়ে, অন্যান্য অনেক আইনের মারফত, সেই স্বাধীনতা তারা যদি নিজেরা রাখতে না চায়, কেউ তো জোর করে স্বাধীন করতে পারে না। আমি বারংবার দায়িত্বশীল প্রাক্তন অফিসার হিসেবে বলবো, নির্বাচনের আধিকারিক হিসেবে বলবো, যে আমি এত নির্লজ্জ একটি চিফ ইলেকশন কমিশনার দেখিনি। তাতে যদি তিনি মানহানি করতে চান তিনি করুন, কারণ আমাদের কাছে অনেক সাক্ষ্য প্রমাণ আছে। তার নেতৃত্বে যে কমিশন চলছে সেখানে নিরপেক্ষতার প্রশ্নটা আসে কোথায়? তিনি চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে আমরা আরটিআই করে বার করব, যে তিনি চেষ্টা করেছেন হোম মিনিস্ট্রির সাথে একটি চুক্তি করে বাংলাকে ভরে দিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে। যে কতখানি, আমি আরটিআই কথাটা এই জন্যই বললাম যে কত পাঠিয়েছে ফোর্স, সেটা আমাদের কাছে রিপোর্ট আছেই। তাছাড়া এগুলোকে ওদের মুখ থেকে শুনতে হবে। এতখানি ফোর্স কখনো দেখিনি। আমরা ইলেকশন প্রচুর চালিয়েছি। আমার থাকাকালীনও, আমি মুখ্য নির্বাচনী আধিকারিক থাকাকালীন আমিও ফোর্স চেয়েছি। আমার তখন নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে তখন সবে গিল সাহেব এসছেন, আমি ওনাকে লিখিত বলেছি যে আমার ফোর্সের দরকার, রাজ্য সরকারে যাই পুলিশ থাক না থাক তা সত্ত্বেও আমার ফোর্সের দরকার, এবং কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছি। কিন্তু যখন আমাকে সিআইএসএফ বলা হয়েছে বা ইউপি পুলিশ বলা হয়েছে, আমি না করেছি। কারণ এইটুকু আমার অভিজ্ঞতা থেকে জানি, ইউপি প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি একটি কমিউনাল ফোর্স, একটি হিংস্র কমিউনাল ফোর্স, এবং সিআইএসএফ এর সাথে ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। তারা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এসব দেখবেন, তাদের সাথে ল অ্যান্ড অর্ডার কোনো সম্পর্ক নেই। অতএব তারা সিআরপির কিছুখানি আছে, বিএসএফ এর বেশ কিছুখানি আছে, খারাপ ভালো যাই হোক, পুলিশের তো সব ভালো হয়ই না, সেটা আমরা জানি।
কিন্তু এইভাবে আইন শৃঙ্খলা যৌথভাবে বজায় রাখা হয়েছে। এইখানে আমার 3-4টি বিষয় দৃষ্টিতে এসছে। প্রথম হচ্ছে লোকাল পুলিশ কোথায় ছিল, লোকাল পুলিশকে নেওয়া হয়নি কেন? এটি আইন বিরোধী, ইলেকশন আইন বিরোধী। লোকাল পুলিশকে সাথে নিয়ে তাদের পেট্রোল করার কথা, এবং আমার ম্যানুয়াল থেকে আমি দেখিয়ে দেবো ওই আইনটি কে ভেঙেছে, কার নির্দেশে ভাঙা হয়েছে। আমি বলছি না যে লোকাল পুলিশ সাধু, ইনফ্যাক্ট আমার লোকাল বেঙ্গল পুলিশের ব্যাপার অনেক রকমের কথাবার্তা শোনা যায় যে একদম পুরোপুরি নাকি এক পক্ষ হয়ে গেছে। সে যাই হোক, লোকাল পুলিশের চাকরি বাঁচাতে, হ্যাঁ, লোকাল পুলিশের অন্তত লোকাল নলেজ আছে, তারা এলাকা চেনে, তার ভূগোল চেনে, তার মানুষকেও চেনে। মানুষ যতই চোখ রাঙাঘাট, যতই তখন উত্তেজনা বশত চেঁচামেচি করুক, তাদের একটা ট্রেনিং আছে যে একটা পয়েন্টের পরে তারা থামিয়ে দিতে পারে বা নামিয়ে দিতে পারে উত্তেজনা। লোকাল পুলিশ ছিল না কেন? 1 নম্বর। 2 নম্বর, আমাদের আজকাল ইনস্ট্রাকশন থাকে যে ছবি তুলে রাখো। আমাদের ইনস্ট্রাকশন না থাকলেও মানুষের মানে সব জায়গায় দেখা যাচ্ছে যে মোবাইল এবং অন্যান্য যন্ত্র মারফত ছবি থাকে। সেই ছবি কোথায় আক্রমণের? সেই ছবি কোথায়? স্পষ্টভাবে বলতে হবে তারা সেকশন 129 সিআরপিসি তে তারা ওয়ার্নিং দিয়েছিল কিনা এবং কটার সময় দিয়েছিল, সেটা কোথায়? তাদের কিভাবে আক্রান্ত হয়েছে এবং তাদের আক্রান্ত হওয়ার পরে তাদের কারা কারা ঘায়েল হয়েছে বা কোথায় কোথায় তাদের সম্পত্তি নষ্ট হয়েছে, তারও তালিকা দিতে হবে। এগুলো অত দায়বদ্ধতা খুবই আছে, এবং অত তাড়াতাড়ি বললে তো হবে না। কিন্তু মনে হচ্ছে কি একটা গট আপ অ্যাকশন করে বেরিয়ে গেছে। আমি জানি না প্ররোচনা দিয়েছে কিনা, তার কোনো প্রমাণ আমার কাছে নেই, এবং তার বিপরীতে কোনো প্রমাণ আমার কাছে নেই, অতএব ওই নিয়ে বলে লাভ নেই। কিন্তু গুলি চালানোর ঘটনাটি যেটি মানে যেটি করেছে, তার পেছনে অনেক কটি প্রশ্ন ওঠে যে এগুলো কেন করলো। আর তৎক্ষণাৎ লাফিয়ে এই নবাগত এসপি তিনি স্পটে না গিয়ে, কেউ গেল না, আমার তো জানা নেই কেউ স্পটে তখনই গেছে কিনা, হ্যাঁ, বা কোনো নিউট্রাল কাউকে পাঠানো। এবং এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথায়? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা সেক্টরে থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে 2-4 জন ফোর্সও থাকে। তারা জিপে করে গাড়ি করে তারা যায়নি কেন? তারা যায়নি কেন? একজনও ছিল না। হ্যাঁ, তো এগুনোর প্রশ্নের উত্তর দিতে হবে যে হঠাৎ রাগবশত, হঠাৎ উত্তেজনা বশত গুলি চালিয়ে একদম বুকে ছাতিতে তারা গুলি মেরেছে, এরকম করে তো বেরিয়ে যেতে পারে না। অ্যাকাউন্টেবিলিটি আছে, সে যেই করুক না করুক। আর আমি বলবো যে রট স্টার্টস ফ্রম দি টপ। চোরিয়ালরা যেভাবে প্রশাসন চালিয়ে এসছে, যেভাবে নির্লজ্জভাবে চালিয়ে এসছে, তারই প্রতিফলন হলো এই ঘটনাগুলো। এটা এখানে দুঃখজনক ভাবে হয়েছে, এখানে না হলে অন্য জায়গায় হতো। অ্যান্ড সামবডি মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল। এত সহজ নয়। আচ্ছা, অমল, আপনার যদি কিছু বলার থাকে বলুন, নাহলে আমার যেতে হবে আরেকটা। না, আপনি একটুখানি যদি মানে অপেক্ষা করেন, জওহর বাবুর কথার প্রসঙ্গ ধরে আমি বিমল বাবুকে জিজ্ঞাসা করতে চাই। বিমল বাবু, আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচন কমিশন একক নয়, ওরা প্রাথমিক, প্রাইমারি, ফলে আরো অনেকেরও দায় দায়িত্ব আছে। তো আপনি তো নিশ্চয়ই সংবাদপত্রে পড়েছেন, টেলিভিশনের পর্দাতেও দেখেছেন শীতলকুচির ঘটনাটি। তো আপনার কি মনে হয় যে এই যে মানে ওখানে যে ঘটনাটা হলো, মানে বুথে আক্রমণের অভিযোগ আছে, মানে আধা সেনার তরফে যে বুথ আক্রান্ত হয়েছিল এবং তার ফলে তারা রিটালিয়েট করে এবং আত্মরক্ষার্থে গুলি চালায় এবং তাতে 4 জন মানুষের প্রাণ গিয়েছে। তো একজন প্রাজ্ঞ আইনবিদ হিসেবে, আইনজ্ঞ হিসেবে আপনার কি অভিমত যে এখানে কোথায় কোথায় আপনি কোনো মানে গ্যাপ লক্ষ্য করছেন, বা আপনার মনে হয় যে এটা উপযুক্ত জবাব কোনটা? এক কথার উত্তর হচ্ছে প্রচুর ফর্দ করে বলা হয়। আমাদের যে পিটিশনটা ফাইল করেছে আমার জুনিয়র ছেলে, সে ধরে 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 কোথায় কোথায় গ্যাপ হচ্ছে সেটা পরিষ্কার বলেছে পিটিশনের ভেতরে। এখন কথা সেই ফর্দটা আপনাকে তাহলে বলতে হয়। সুতরাং এক জবাব হচ্ছে গিয়ে যে এই গ্যাপ গুলো ফিল আপ করার মতো ওদের কোনো ক্ষমতাই নাই, ঘটনাই নাই। কখনো কোনো বিষয়েতে আত্মরক্ষার্থে সিআইএসএফ গ্রামবাসীর উপরে গুলি চালাবে আর সব আপনি বাদ দিয়ে, এ কি ছেলে খেলা নাকি গুলি চালানোটা? তুমি বাইরে থেকে এলে, জানলে না, শুনলে না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো
যে তোমাকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হতো? এগুলো অবিশ্বাস্য। সুতরাং ওই ফর্দ দিয়ে তো কিছু হবে না। আমি জহর বাবুর সঙ্গে একমত যে এই যে গ্যাপ গুলো রয়েছে, এই গ্যাপ গুলো পূরণ যদি না করতে পারে তাহলে অ্যাকাউন্টেবল হবে। আপনি দেখেছেন তো, আজকে কাগজে আছে যে নির্বাচন কমিশন বলছে যে আমরা ক্ষতিপূরণ দেবো। আরে তোর এই ক্ষতিপূরণ কে দিয়ে? মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় নাকি? ঔদ্ধত্য। আর এই ঔদ্ধত্যকে যদি আমরা মেনে নিই তাহলে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে সিআইএসএফ করছে, কালকে আর একটা সন্ত্রী বাহিনী করবে। এটা কোনো সমস্যার সমাধান হলো? আর একটা কথা, শেষ কথা আমি বলতে চাই, দেখুন এই যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর যারা কেডার, যারা সদস্য, তারা কেউ উগ্র, বেশিরভাগই কিন্তু উগ্র নয়। এবং এই যে গন্ডগোল গুলো করে এই উগ্র। আমি আমার পিটিশনে বলেছি জজ সাহেবের কাছে যে এরা ভাইকে, এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে এক্সিকিউটিভ বডি রয়েছে, তারা ভাইকারিয়াসলি কেন লায়াবল হবে না? যে এই ধরনের ঘটনা যখন ঘটছে, মারামারি, আজকেও ঘটনা ঘটেছে, যে আমি যে যা কি বলে টেলিভিশনের মাধ্যমে যা শুনতে পেলাম, দেখতে পেলাম। যদি নাকি এই দলগুলোকে একটু সংযত করতে পারে, এগুলোকে বলা হয় অর্ডার ইন টেররে। এমন একটা অর্ডার তুমি দাও যে অর্ডারটা থেকে অন্তত ভয় দেখানো যায়, ভয় পেয়ে অন্তত এই দলের লোকগুলো সাবধান হবে। আর দলের লোকগুলো যদি সাবধান হয় তাহলে হিংসার প্রবণতা কমবে, হিংসার ঘটনাও কমে যাবে। কিন্তু আমরা সেদিকে একেবারেই নজর দিই না। কেন দলগুলোকে রেসপন্সিবল করা হবে না? তাদের নিজেদের দলের লোকেরা যদি দুষ্টুমি করে পার পেয়ে যাবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, কেউ গলে। সেদিকে শুনলাম নাকি এক জায়গায় সোনারপুরে এক ভদ্রলোক ভোট দিয়ে বেরিয়েছে, কে একজন লোক এসে, প্রতিপক্ষের লোক, সে এসে ছুরি দিয়ে তার গলার উপরে চালিয়ে দিয়ে, সে এখন নাকি কোথায় পেয়ারলেসে, সে এখন আইসিইউতে জীবন মরণ সমস্যা নিয়ে বসে আছে। এই ধরনের ঘটনা কেন ঘটতে যাবে? সে স্থানীয় পুলিশই হোক আর কেন্দ্রীয় পুলিশই হোক না কেন, এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে যে সৃষ্টিতে এই দলগুলো আর এই ধরনের প্রবণতা তাদের থাকবে না। একেবারে আমি তো বলতে পারবো না যে একেবারে সাধু পুরুষ হয়ে যাবে রাতারাতি। কারণ কথা হচ্ছে কি, যে বলেন না যে ভোট বদল হচ্ছে, জহরবাবু বলেছেন দল বদলু। আজকাল আমি শব্দ দেখতে পাই, দল বদলু। এমন দল হয়েছে, কিছুদিন আগে যারা সিপিএম এ ছিল তারাই তৃণমূলে গিয়েছে, তৃণমূলে এখন গন্ডগোল করছে, আবার তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে গন্ডগোল করছে। এই একই লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যদি আপনারা সহায়তা করতে পারি বা আমরা সহায়তা করতে পারি, তাহলে কিন্তু হিংসা পরিমাণ কমবে, শান্তি সম্পূর্ণভাবে ফিরে না আসলেও সাধারণ মানুষ, যারা আমরা নিরীহ মানুষ, তারা অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আমার ছেলে মেয়েরা বাইরে গেলে পরে, হ্যাঁ, বিমলবাবুর কথার প্রসঙ্গ ধরে আমি জহরবাবুর কাছে যেতে চাই। জহরবাবু একটু ব্যস্ততাও আছে, খুবই ব্যস্ত মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু শেষ প্রশ্ন যেটা, যে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন, যে আদালত এমন কোন একটা ডাইরেকশন দিন যেখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশোধন আসে এবং সামগ্রিক প্রশাসনের মধ্যে একটা চেতনা ফেরে। আমি আপনাকে বলবো যে এই যে গোলমালগুলো হচ্ছে, এই গোলমালগুলো সারা বছরও অন্য সময় তো যেগুলো হয় সেগুলো আলটিমেটলি এই পার্টিকুলার সময়টাতে একটা দাদাগিরি, একটা মাসলম্যান এর মতো আচরণ করা, সবটাই এক্সারসাইজটা মূলত এই ভোটের বিষয়টাকে কন্ট্রোল করা, ক্যাপচার করা। তো সেটা তো আসলে জনগণকে বাদ দিয়ে নয়। তো জনতার আদালতে কি এর কোনো মানে সমাধান আপনি দেখতে পাচ্ছেন, যে এই হিংসা থেকে আমরা মুক্ত হতে পারি? এই তো সব আদর্শগত প্রশ্ন তুললে তো এখন ওগুলো বলে তো এই 2018 তো আমরা দেখেছি কিভাবে ভোট চালানো হয়েছে, পঞ্চায়েত ভোট।
সব দলই ক্ষমতা পেলে তারা এরম ভাবে নির্লজ্জ, মানে এরম হিংস্র ভাবে তারা অন্যদের আক্রমণ করছে, ফিরে গিয়ে বলে আমরা আক্রান্ত হয়েছি। এত বছর কাজ করে আমি একটি সার্টিফিকেট দিয়ে যেতে পারি যে কোনো দল বাকি নেই বাংলায় যারা অনর্থক হিংস্রতার অংশীদার হন। কিন্তু এবার যেটা দেখলাম একটা কিরম যেন ঔপনিবেশিক মানসিকতা কাজ করছে ইলেকশন কমিশনের মধ্যে। সেই জন্য আমি এরকম মানে কড়া কড়া কথা বললাম। এটা উপনিবেশ হিসেবে ভারতবর্ষের একটা অঙ্গকে উপনিবেশ হিসেবে দেখলে হবে না। আমরা অফিসার, আমি অর্ধেক জীবন এই রাজ্যে কাটিয়েছি, অর্ধেক জীবন কেন্দ্রে কাটিয়েছি। আমরা কোনোদিনই কোনো রাজ্যকে একটা উপনিবেশ হিসেবে ব্যবহার করিনি। হতে পারে যে কারো হোম মিনিস্টারের সাথে একটু বেশি বৃদ্ধতা হয়ে গেছে। আর জুডিশিয়ারির কথা যখন তুমি বলছো, যে অর্ডারটি বারবার সুনীল আরোরা দেখালো সেটি হলো এপ্রিল 2019-এ গগৈয়ের অর্ডার। আর জাস্টিস গগৈয়ের অর্ডার আমাকে কেন দেখাচ্ছে? জাস্টিস গগৈ তো বোধহয় এক সপ্তাহ পরে রাজ্যসভায় গিয়েছিলেন, এখন শুনছি সুনীল আরোরা 3 দিনের মাথায় যাবে। এইসব মানে লজ্জাহীন লোকেদের দিয়ে যদি আমাদের ভারতবর্ষের প্রশাসন এবং সংবিধান চালাতে হয়, যা হচ্ছে প্রতিফলন তাই হচ্ছে। আমার একটা বিষয় আপনি যেটা বললেন যে তাত্ত্বিকে, কিন্তু আমার যেটা বিভিন্ন সূত্র থেকে যে কথাগুলো কানে এসেছে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে নাগরিক সমাজ তাদের তরফে যেটা বিমল বাবু গিয়ে আদালতে প্রধান বিচারপতির কাছে চাইছেন বিচার, যে তুমি এইরকম ডাইরেকশন দাও, আমাদের তরফে কি বা নাগরিক সমাজের তরফে, নাগরিকের তরফে কি একটা মানে ঘাটতি বা খামতি থেকে গেল, যে এই নির্বাচনে আমরা সবাই আশঙ্কা নিয়ে বসে থাকলাম, কিন্তু কেউ জোর গলায় এটা সব দলের উদ্দেশ্যে বললাম না যে তোমাদের প্রাথমিক রেসপন্সিবিলিটি হবে ভায়োলেন্স ফ্রি ইলেকশন ইনশিওর করা, যেটা বিমল বাবু বলছেন যে এক্ষেত্রে কমিশনের ভূমিকা প্রাথমিক, কিন্তু ওরা একক নয়। তো বিমল বাবু, আপনার কি বক্তব্য, যে আপনার কি মনে হয় যে আপনি যেমন আদালতে গেলেন তেমনি নাগরিক সমাজ থেকেও আরেকটু উচ্চ কণ্ঠে এই বিষয়টি সামনে আনা উচিত ছিল? উচিত ছিল কিনা জানি না, নিয়ে গেলে ভালো হতো। একটা লোকের থেকে দুটো লোকের শক্তি বেশি হয়, একটা লোকের গলা থেকে 4টে লোকের গলা আরো বেশি উঁচু উঁচু হয়। কাজেই গেলে ভালো হতো, এইটুকু নিশ্চয়ই হতো। তাহলে অন্তত 5 জন, আমি তো প্রথম পিটিশনে আমি বলেছিলাম যে আমি এই মুখে আমার ক্রস সেকশন অফ সোসাইটির সঙ্গে আমার যোগাযোগ আজকের নয়, বহুদিনের যোগাযোগ। তাদের সঙ্গে কথাবার্তা বলেই আপনার কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনি এর ব্যবস্থা করুন। আমি জহর বাবুর একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, এটা একটু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়ে যেতে পারে, মাফ করবেন, আমার কোনো রাজনৈতিক কোনো রং নাই, কিন্তু আমার একটা মনে হচ্ছে, যেটা ভয় সেটা হচ্ছে যে এই যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসে রাজত্ব করবে, ওরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানো হোক, তাই এটা তো তাদের একটা প্রাইমারি অবজেক্ট আছে। অ্যাডমিনিস্ট্রেশন চালাক, আমাদের সেখানে কিছু বলবার কিছু নেই। ভোটে জিতবে, মন্ত্রিত্ব গঠন করবে, ব্যুরোক্রেসির মাধ্যমে তারা যেমন ভাবে চলছিল তেমন ভাবে চলবে, তাদের যে সমস্ত পলিসি আছে তার ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু ওরা তো অ্যাডমিনিস্ট্রেশনটাকে দখল করতে যাচ্ছে না, আসছে না। ওরা চাইছে যে আমরা পশ্চিমবঙ্গটাকে রুল করব, শাসন করব। সেটাই আমার বক্তব্য। অনেক রকমের ইচ্ছা আছে, দুর্বুদ্ধি এই যে আছে, শাসন করব, এই শাসন করার মনোবৃত্তিটা তারা করতে গেল। কিছুদিন আগে আদিত্য এসে বলে গেল, ওই জেনে উনি নাকি যোগী আদিত্য এসে বলে গেল যে আমরা যদি মন্ত্রিত্ব পাই তাহলে আমরা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করব। তার মানে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা স্বতঃস্ফূর্ত ভাবে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারবে না, আর মেলামেশা করতে দেখিয়ে বলেই আমরা অভিভাবক হিসেবে তার বিচ্ছেদ ঘটনা। এটা কি হচ্ছে? এই জন্য কি আমরা ওদের নিয়ে আসবার চেষ্টা করছি? মনে করবেন, আমি বলছি না
আমি তৃণমূল তো ভোট দিতে বলছি না, আমি বিজেপিকেও ভোট দিতে বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে এর জন্য কি আমি বিজেপিকে নিয়ে আসবার চেষ্টা করছি? গুড অ্যাডমিনিস্ট্রেশন, অফকোর্স ডু কাম। শিক্ষিত হ্যাঁ, লোকেদের উন্নয়ন আসো, যদি উন্নয়ন করতে চাও করো, কিন্তু খবরদার আমাদের শাসন করতে এসো, সেটাই আমার বক্তব্য। হ্যাঁ ওরা শাসন করতে চাইছে। যা করে। আচ্ছা বিমলবাবু, আপনি অমল তার বাবু মানে শাসন বলতে করবে, চাইছেন যে আলতাফ বাবুকে শাসন করবে, বিমল বাবুকে শাসন করবে, জহর বাবুকে শাসন মানে করবে। আপনি বলতে চাইছেন বিমল বাবু, আপনার কথা যদি মানে সাম আপ করা যায় তাহলে আপনি বোধহয় এইটা বলতে চাইছেন যে অতীতের নির্বাচনগুলির সঙ্গে এবারের নির্বাচনের একটা গুণগত ফারাক, যে অতীতের নির্বাচনগুলোতে মূলত রাজ্য পরিচালক বদল হয়েছে বা হয়নি, যাই হোক সেটা রেজাল্ট, কিন্তু এবারে হচ্ছে যে শাসকের ভূমিকায় পরিচালক শাসকের ভূমিকায় আসে, দুটোর মধ্যে একটা চরিত্রগত গুণগত ফারাক আছে এবং একটা কমান্ড করা সোসাইটিকে, এবং সেখানে আপনি মনে করছেন যে একটা মানে চরিত্রগত পরিবর্তনও আসছে, যেটা হয়তো আশঙ্কার যদি তারা ক্ষমতা দখল করে। এটাই আপনার আমি বক্তব্য। ভীত, অমল বাবু, আমি ভীত। আমার তো বেশি দিন আর নেই। আমাদের কি বলে, আমি বলি যেটাকে বলে যে লাইসেন্স পিরিয়ড টু স্টে ইন দি ওয়ার্ল্ড, এই যে এই লাইসেন্স পিরিয়ড তো খুব ছোট হয়ে গেছে, আর এক বছর আছি। আপনারা থাকবেন আরো অনেক দিন, কিন্তু যে কটা দিন থাকবো সে কটা দিন আমার ওপরে শাসন করে যাবে, এই আমি হতে দিতে পারি না। আমি কখনোই সেটা মেনে নিতে পারি না। এই আমি কথাগুলো কিরিটিদার কাছে আসবো। কিরিটিদা, বিমল বাবু যে কথা বলছেন এবং আপনি যে মানে নিচু মানে তৃণমূল স্তরে গণতান্ত্রিক কাঠামো এবং মানুষের নিত্যদিনের চাহিদা যে কথাগুলি বলছিলেন, আপনারা যদি কাজের অভিজ্ঞতা থেকে সেটা খানিকটা বিশ্লেষণ করতে পারেন যে উনি যে কথাগুলো বললেন সেটা আপনাদের অভিজ্ঞতায় কোনোভাবে ধরা পড়ে কিনা। বিমলবাবু ঠিকই বলেছেন, শ্রদ্ধা করি বিমলবাবুকে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই প্রশ্নটা করছিলাম যে বিমল বাবু যেটা বললেন যে এটা শুধুমাত্র হ্যাঁ একটা রাজনৈতিক দলের যদি হয় পরিবর্তন, সেটা একটা রাজনৈতিক দল পরিবর্তন হবে না, একটা চরিত্রগত, সাংস্কৃতিক এবং আরো নানাবিধ পরিবর্তন হবে। তো এই যে আমাদের রাজ্যে আপনারা কি মানে নিচুতলায় কাজ করতে গিয়ে কোনোভাবে এর কোনো আভাস অন্তত পেয়েছেন বা কোনোভাবে না, আপনাদের অভিজ্ঞতায় সেটা ধরা খারাপ পড়ে? খারাপ আরো খারাপ, দিনকে দিন আরো খারাপ হচ্ছে। বিজেপি গভর্নমেন্ট এসে আরো খারাপ হয়েছে, সিপিএম থেকে তৃণমূলও খারাপ হয়েছে এবং তৃণমূল থেকে বিজেপি আরো খারাপ। শুধু খারাপের দিকে নামছি আমরা। কবি সুভাষ মুখার্জির কবিতায় আমরা শুধু নামছি নামছি নামছি। আমি একটা কথাই এখানে অমল আপনাকে বলতে পারি যে একটা সময় আমরা যখন যুবক ছিলাম, সেই সময় ইংরেজি সিনেমা যখন দেখতাম, তখন দেখতাম যে হংকং হচ্ছে একটা ক্রাইম জোন। সেখানে দুমদাম গুলি চলে, রাত্রি রাত্রি নাইট ক্লাব, হ্যান ত্যান। কিন্তু আমার গিয়ে সৌভাগ্য হয়েছে, আমি দেখতে পেয়েছি যে সেখানে ওই রকম ধরনের ব্যাপার নেই। মানে চীনের মধ্যেই একটা আলাদা রাষ্ট্র হয়েছে, চীনের মধ্যেই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, সেখানে কিন্তু আলাদা ব্যবস্থা হয়েছে। নরওয়েতে আলাদা ব্যবস্থা করতে পেরেছে, সুইডেনে আলাদা ব্যবস্থা করতে পেরেছে। মানুষের তার উপর আস্থা আছে। প্রধানমন্ত্রী সারাদিন কাজ করে বউকে নিয়ে সিনেমা দেখে রাস্তা দিয়ে তারা বাড়ি ফিরতে পারে, তাতে গুলি খায়, কিন্তু এখনো সেই ব্যবস্থাটা আছে। কিন্তু আমাদের এখানে ছোটখাটো সব লোকজনেদেরও তাদের জন্য যে গাড়ির কনভয়, নিরাপত্তা, রাষ্ট্র রাষ্ট্র পাহারাদার, কাঁটাতার, বুলেট, গুলি, এই রকম ধরনের হিংসা পরিবৃত, ভয় পরিবৃত একখানা সমাজ আমাদের এখানে গড়তে পারা যেতে পারে একমাত্র উপর থেকেই। মানুষ ইচ্ছা করলে এটা কি করতে পারবে না। আলতাফ, আমি আপনার কাছে আসছি যে আপনারা যে ওখানে ঘটনার যে তদন্ত আপনারা করেছেন, তো তার প্রেক্ষিতে আপনাদের কোনো পরবর্তী পদক্ষেপের কথা বা এক্ষেত্রে কতদূর যাওয়া যায়, কি করণীয়? অমল, একটু বলি, মানে এই ক্ষেত্রে এই যে শীতলকুচির গুলি চালনার ঘটনায় একটা জিনিস আলোচনায় উঠে এলো না, সেটা আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেইটাকে কিন্তু লঙ্ঘন করছে। দেখুন, সিআইএসএফ কে, সিআইএসএফ হলো মানে
ভারতের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ একটা পুলিশি সংস্থা। তারা এসে মানে এই স্থানীয় পুলিশ বা এই রাজ্যের পুলিশকে তোয়াক্কা না করে তারা একটা অপারেশন করে বেরিয়ে গেল। মানে এইটা কিন্তু একটা মানে মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কোথাও আঘাত করছে। এবং এইটা ওই যে বিমলবাবু যেভাবে বলছেন যে সাংস্কৃতিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, এইটাও কিন্তু এক ধরনের পরিবর্তন, মানে গিলে নিতে চাইছে। মানে আপনি যেটা মানে আমাদের সংস্কৃতি, আমাদের কেন্দ্রীকরণ, যে দেশটা মানে শীতলকুচিটাও ভারতের অঙ্গ, অতএব ওখানেও ভারত সরকার আছে বা ভারত সরকার তার মতো করে পরিচালনা করবে, এইরকম একটা মানে মেসেজ বোধহয় ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে। তো এটা তো আমি যেটা আগেও বলছিলাম যে এই যে এত বাহিনী, আমাদের যে সাংবিধানিক যে ব্যবস্থাপনা তাতে যেটা আছে যে মূলত ল অ্যান্ড অর্ডার এই ধরনের বিষয়গুলো মূলত দেখার কথা হচ্ছে রাজ্য পুলিশের, এবং পুলিশ সেই মতো পুলিশকে সেভাবে ট্রেন্ডও করা হয়। পুলিশ হয়তো অপদার্থতার পরিচয় দেয়, পুলিশ হয়তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু পুলিশকেই একটা পরিকল্পিত ভাবে প্রশাসনিক ভাবে এর জন্য তৈরি করা হয় যে ল অ্যান্ড অর্ডার সে মোকাবিলা করবে। এই ধরনের বাহিনী সেটা থাকে না। ফলে এইরকম একটা বাহিনী নিয়ে যে গণতন্ত্রের শান্তি রক্ষা, অবাধ ভোট, এইটা কতটা সঙ্গত, আপনি বোধহয় এই প্রশ্নটাই তুললেন। তো আমি এই প্রশ্নটা বিমল বাবুর কাছে রাখছি, যে বিমল বাবু যেহেতু উনি আদালতের কাছে মানে শান্তিপূর্ণ নির্বাচন এনশিওর করার কথাই বলেছেন, তো বিমল বাবু আপনার কি মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে আপনি আদালতের কাছে চেয়েছিলেন কিন্তু আদালতের দিক থেকে তেমন সদুত্তর মেলেনি, কিন্তু যেভাবে ভোটটা আমাদের হচ্ছে, ভোটটা যেভাবে পরিচালিত হচ্ছে, যে যেটা এখন শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে বা অনেকেই বলছেন যে রাজ্য পুলিশের বা রাজ্য প্রশাসনের সেইভাবে কোনো মানে প্রভাব নেই, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, গোটাটাই হচ্ছে কেন্দ্রীয় একটা শাসন। মানে অনেকে বলছে যে এটাও কাইন্ড অফ রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় শাসন, মানে যে নির্বাচনের দিনগুলিতে নির্বাচন কমিশনের আস্থা সবটাই হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির ওপরে। মানে between CID and CBI, CBI is better than CID. Between state police and central force are more neutral than state police. এই যে কনসেপ্ট, এই যে ভাবনা, এইটাকে আপনি যদি খানিকটা পর্যালোচনা করেন, যেটা আলতাফ বলতে চাইছে যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও খানিকটা পরিপন্থী। আলতাফ বাবু যা বলেছেন সেটা ছোট্ট করে বলেছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিবর্তন অনেকদিন আগের থেকে অনেক ক্ষেত্রেই শুরু হয়েছে। এটাকে আমি এই যে এখন যে সেন্ট্রাল ফোর্সেস দিয়ে ইলেকশন করা হচ্ছে এবং স্টেট পুলিশকে একেবারে অফ করে দেওয়া, মানে বাদ দিয়ে দেওয়া, এটা কি বলে বলা যেতে পারে দৃষ্টিভঙ্গির খাতিরে যে নিশ্চয়ই এটা একটা ফেডারেল স্ট্রাকচারের একটা ইন্টারফারেন্স হচ্ছে। কিন্তু যদি নাকি আমি মনে করি যে শুধুই সেন্ট্রাল ফোর্স দিয়েই তুমি করো না, করো করো, কিন্তু নিরপেক্ষ ভাবে করো, তুমি শান্তিপূর্ণ ভাবে যাতে নির্বাচন হয় তার ব্যবস্থা করো। কেউ তখন আর এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট হচ্ছে কি ভঙ্গ হচ্ছে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু তুমি যেহেতু, কারণ নির্বাচন কমিশনের এই সেন্ট্রাল ফোর্সেস এর এগেইনস্টে যে অ্যালিগেশন শুধু নতুন নয়া অ্যালিগেশন নয়, এর আগে বহুবার বহু ক্ষেত্রে হয়েছে। নির্বাচন কমিশনকেও বলা হয়েছে যে তুমি নিরপেক্ষভাবে কাজ করছো না। যেমন কিছুক্ষণ আগে জহর বাবু মিস্টার অরোরার কাজকর্ম সমালোচনা করে বলে গেলেন। আমার কথা হচ্ছে কি যে কে করলো, কতটুকু করলো সেটাও আমি নজর দেব না। আমার প্রাথমিক বক্তব্য হচ্ছে যে মানুষের ভোটাধিকার সে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে দিতে পারছে, অধিকার ব্যবহার করতে পারছে কি পারছে না। যদি তার তুমি ব্যবস্থা করতে পারো এবং তার ব্যবস্থা সত্যি সত্যি করো, তাহলে আমি এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙলো জুড়লো আমি কিছু মনে করবো না। কিন্তু বুঝতে করতে গিয়ে যেখানে যেখানে এই হিউম্যান ফ্যাক্টর ইনভলভ হয়ে না, সেই হিউম্যান ফ্যাক্টর ইনভলভ হয়ে যাওয়ার জন্যে আমাদের সবকিছুর মধ্যেই একটা অনিরপেক্ষতা,
পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়ে যায়, তখন আমাদের চোখগুলো ঘোলাটে হয়ে যায়। একটা সৎ লোক তো মনে হয় যে লোকটা সৎ নয়, অসৎ। এই অবস্থা, এই দারুণ অবস্থা, নিদারুণ অবস্থা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে চলছে। এটা আমাদের এই জীবনের শেষ বয়সে এসে এই সমস্ত দেখে যেতে হবে। নিরপেক্ষ শব্দ বলে যে একটা শব্দ আছে বাংলায় বা ইংরেজিতে, নিউট্রাল একটা, এগুলো উড়ে যাচ্ছে। আর যারা আমি কিছু মানে আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসেছি। বিমল বাবু, আমি আপনাকে আরেকটি বিষয় মানে বলতে চাই, যে এই যে আপনি বললেন যে আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে, দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে এসেছি। ভারতবর্ষের নির্বাচনী হিংসাও কিন্তু নতুন নয়। আমরা হরিয়ানার ঘটনা আমরা জানি যে কি ধরনের ইলেকশন সেখানে হতো। উত্তরপ্রদেশ আমরা জানি, আমরা বিহার জানি। আমার খানিকটা বিহার এবং উত্তরপ্রদেশ এবং হরিয়ানা মানে উত্তর ভারতের নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে, বিশেষ করে বিহারে তো সত্যি কথা বলতে কি মানে মানে কমপ্লিটলি ডিফারেন্ট পিকচার এখন বিহারে। কোনো হিংসা এবং এই যে করোনা পরিস্থিতির মধ্যেও সেখানে যে নির্বাচন হলো, শুধু গণনা প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এইরকম একটি বিষয় নিয়ে অপোজিশনের খানিকটা অভিযোগ ছিল, কিন্তু সেটাও নির্বাচন কমিশন তার মতো করে যুক্তি দিয়ে জাস্টিফাই করেছে যে কেন দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোনো হিংসা ছিল না। যদিও আমরা দেখেছি যে এই বিহারে মানে দফাওয়ারি ভোট করতে করতে এমন হলো যে 90-এর মাঝামাঝি সময়তে 95 বিধানসভা ভোট, সেবারে যেটা হয়েছিল যে বিধানসভার মেয়াদ এবং সরকারেরও মেয়াদ ফুরিয়ে গেল। মানে মিস্টার টি.এন. শেষান ক্রমাগত দফা বাড়াতে থাকলেন এবং সেটা এই পিসফুল ইলেকশন এবং মানে অবাধ ভোট এবং শান্তিপূর্ণ ভোট এনশিওর করার জন্য যে এমন পরিস্থিতি হলো যে বিহার সরকারের বাজেট লোকসভা থেকে পাশ করিয়ে আনতে হলো। তো এরকম সব সাংবিধানিক বিধান আছে, কিন্তু তারা কিন্তু বদলেছে। মানে রেস্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু এই জায়গায় নেই। তো আমরা কেন পারছি না? মানে এই যে ধরুন আপনি যেটা বলছিলেন যে 57 বা জহরবাবু যেটা বললেন 67 থেকে আসলে এটা একটা সর্বজনীন রূপ নিয়েছে। আমরা যেটা যা পুরনো রিপোর্টে পড়েছি বা সিনিয়র জার্নালিস্টদের কাছ থেকে যেটা শুনেছি, সেটাও কিন্তু একটা ক্ষমতার রাজনীতি থেকেই সূত্রপাত। সেটা হচ্ছে কংগ্রেস ক্ষমতা হারাতে শুরু করলো ভারতবর্ষে, পশ্চিমবঙ্গেও তার হলো। এবং আমরা জানি যে প্রথম যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, তারপরে 69-এর দ্বিতীয় যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, এবং সেগুলো সবই কংগ্রেসকে বাদ দিয়ে। এবং তার ক্ষমতায় ফেরার জন্য 70-এর সেই সন্ত্রাসের কথা বলা হয় এবং নির্বাচনী অনিয়মের কথা বলা হয়, যে আগের দিনই দেখা গেল যে সব ব্যালট লুট হয়ে গেল বা ভোট পড়ে গেল। এই সমস্ত আমরা শুনেছি, প্রচুর দাঙ্গা হাঙ্গামা, বরানগর, কাশীপুর, এই সমস্ত ঘটনা আমরা জানি। আপনার কি মনে হয় যে বাঙালিদের সম্পর্কে সাধারণভাবে ভারতবর্ষে একটা ধারণা যে তারা একটু নরম প্রকৃতির, হ্যাঁ, শান্ত প্রকৃতির, এবং আমাদের অন্য 5টা ক্ষেত্রে আমরা যেভাবে নিজেদেরকে আমরা মানে আমাদের যে মানে চরিত্রায়ন হয়েছে আমাদের বাঙালি জাতির, সেখানে আমরা অত্যন্ত রুচিশীল, আমরা সংস্কৃতি পান, আমরা সাহিত্য, সংস্কৃতি, নৃত্যকলা সবকিছুতে আমরা কৃতি, শিক্ষা দীক্ষায় আমরা যথেষ্ট ভালো। তাহলে আমরা এই মনের হিংসা কেন দূর করতে পারছি না? কারণ দেখা যাচ্ছে যে গোলমালগুলো যারা করছেন তারাও কিন্তু আবার ঠিক দাগি ক্রিমিনাল নন। মানে আজকেও যদি আপনি দেখেন যে গৃহবধূরা, সাধারণ ছেলে মেয়েরা, সাধারণ মানুষ, তারা গোলমাল করছেন। আমি একটু জাস্ট ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শুধু বলি যে 2013-র পঞ্চায়েত ভোটের কথা আপনি যেহেতু বললেন, 2013-র পঞ্চায়েত ভোটে এরকম কিছু টেলিভিশনের ছবি দেখা গিয়েছিল যে সাধারণ লোকেরা, তারা কেউ গৃহবধূ, আমার এক তরুণীর কথা মনে আছে যিনি টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছিলেন যে তিনি মাস্টার্স করছেন। তো তারা সবাই হিংসার ঘটনায় যুক্ত হলেন। তো পরের দিন আমি তাদের সম্পর্কে আমার সহকর্মীদের মারফত কিছু তথ্য জোগাড় করেছিলাম যে 365 দিনের মধ্যে 364 দিন তারা কেমন। এবারেও যে চতুর্থ দফার নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচনের পরেও দেখা গেল যে তারা কেউ ওই শিলনোড়ায় মশলা বাটছেন, কেউ বাচ্চাকে খাওয়াচ্ছেন, কিন্তু আবার ওই রাজনৈতিক হিংসাতেও তিনি মারমুখী। আপনার কি মনে হয়? আমি এটা আলতাবের কাছে এই একই প্রশ্ন রাখলাম, আমি প্রথমে বিমলবাবুর কাছ থেকে শুনবো যে কেন এটা, আমাদের এই অসুখটা কোথায়? আমাদের প্রকৃতির খুব একটা পরিবর্তন মানে আমাদের তো মানে এমনও নয় যে আমাদের খাদ্যাভ্যাসে কোনো গোলমাল আছে, সেটাও কোনো বৈজ্ঞানিক ভাবে কোনো ইয়ে হয়নি যে আমরা অনাবশ্যক বেশি উত্তেজিত, হিংসার। আমরা আবেগ প্রবণ মানুষ, আমরা অল্পেই আবেগ তাড়িত হয়ে পড়ি। আর এই রাজনৈতিক নেতৃত্ব যারা হাতে রয়েছে,
তারা সেই আবেগকে ব্যবহার করে আমাদের বিচলিত করে, বিপদগামী করে। এই হচ্ছে আমার কথা। সবকিছুর মূলে আলতাব, হচ্ছে আপনার কি? বক্তব্য আপনি বলুন। আলতাবের কথা শুনি। হ্যাঁ, হ্যাঁ মোল্লা, বলছি এমনিতে আহ, আমাদের মানে পশ্চিমবঙ্গের যুব সমাজ বা এমনি সামগ্রিকভাবে সামাজিক নানান সমস্যা আর মধ্যে রয়েছি আমরা। কোথাও চাকরির সমস্যা, কোথাও মানে মানে আমার চাকরি থেকে বিআরএস এর সমস্যা, নানান সমস্যার মধ্যে রয়েছি। এবং আমাদের এটা আসলে আপনি যে প্রশ্ন করলেন, এইটার একটা সামাজিক প্রেক্ষাপট রয়েছে, একটা মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট রয়েছে। আমার আমার রাগটা আসলে আমার প্রতিষ্ঠানের যে মাথা তার বিরুদ্ধে, মানে তার বিরুদ্ধে। কিন্তু এই রাগটাকে মানে আমাদের রাজনৈতিক নেতারা, তারা কিন্তু আমাদের এই রাগটাকে পুরো মানে অন্য দিকে তারই মানে ভাবিত করছে, অন্য দিকে নিয়ে আলতাব, যাচ্ছে। আপনাকে একটু এবং থামাচ্ছি। এই আপনার যে কথার প্রেক্ষিতে আমি শেষ প্রশ্ন, বিমল বাবু, আপনাকে দিয়ে শেষ করবো, অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে রাজনীতি বা স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত, তাতে একটা প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা কখনো কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, কখনো সরকারি প্রতিষ্ঠানের বিরোধিতা, তার একটা ধারাবাহিকতা আছে। মানে কোনোভাবে কি মনে হয় যে আমরা সবসময় মনে মনে একটা প্রতিপক্ষ বয়ে বেড়াই, আমরা একটা প্রতিপক্ষকে আমাদের মনে বহন করি এবং তার প্রতি আমাদের একটা ক্ষোভ, অসন্তোষকে বয়ে বেড়াই, এবং একটা অপরচুন মোমেন্ট যেখানে নির্বাচনের মতো একটা সর্বজনীন ঘটনা ঘটে, তখন আমরা সেটার একটা বহিঃপ্রকাশ ঘটাই। যেমন আমরা দলবদ্ধভাবে মিছিলে যাই, এককভাবে কথা বলি না। এটাও কি সেই রকম যে একটা ভিড়ের মধ্যে আমার মানে রাগ ক্ষোভের একটা কিছু না না মানে না না, বদলা আমি নিয়ে তা নিলাম? মনে করি না। আমি তা আচ্ছা। মনে করি না। আমাদের কোনো রাগ পুষে আমরা রাখি, কিন্তু আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস। বাঙালিরা ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের যদি কোথাও বিঘ্ন ঘটে, তখনই আমরা ফোঁস করে উঠি। আপনি দেখতে পাবেন যে এই ইতিহাস যেটা আর কি আমরা দেখতে পাই স্বাধীনতার পরে, এই যেখানেই আমাদের এই ব্যক্তি স্বাধীনতার বিঘ্ন ঘটেছে, সেখানেই আমরা কিন্তু কি বলে উম, বিপদগামী বলবো না, বিরুদ্ধবাদী হয়ে উঠেছে। সুতরাং আমি মনে করি না যে আমাদের ক্যারেক্টারটাই ওইরকম হয়ে গেছে, প্রতিবাদী মন হয়ে গেছে। না, আমরা প্রতিবাদ করতে পছন্দ করি, আমরা বিতর্ককে পছন্দ করি বটে, কিন্তু আমরা সবসময় যে প্রতিবাদ করেই জীবনযাপন করি, একথা আমি বিশ্বাস করি না। তাহলে একটা নিতান্তই নেগেটিভ অ্যাটিটিউড হবে। এই অনেক নেগেটিভ ধন্যবাদ অ্যাটিটিউড বিমল বাবু কিন্তু এবং আমি আলতাব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব এবং বিমল বাবুর কথা দিয়ে শেষ করব যে অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে, তার মানে আমরা এই যে প্রতিবাদ করি, বিতর্ক করি, তর্ক করি, এর আজকে একটা দিক নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে হিংসা, রাজনৈতিক হিংসা এবং নির্বাচনী হিংসা। কিন্তু এর আরো অনেক দিক আছে, সামাজিক নানান ঘাত প্রতিঘাতের দিক আছে, এবং এর খানিকটা কেন, হয়তো অনেকটাই ইতিবাচক দিকও আছে। আমরা যে তর্ক করে পরিশুদ্ধ হই, আমরা জ্ঞান লাভ করি, আমরা অবশ্যই নিজেদেরকে তৈরি করি, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শোধরাতে পারি, এটাও বোধহয় একটা বড় প্রাপ্তি। এই নিয়ে আমরা পরবর্তী কোনো আলোচনায় আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা আলোকপাত করব, যে এই যে বাঙালির, উনি যেটা বললেন যে আমরা স্বাতন্ত্র্যে বিশ্বাস করি এবং সেখানে কোনোভাবে আঘাত দিতে আসলে পরে আমরা ফোঁস করি। এবং বিমলবাবু আজকে যেটা বলছিলেন যে এই স্বাতন্ত্র্যের মধ্যে আঘাত আসার একটা আশঙ্কা উনি করছেন, এবং আমার মনে হয় যে উপযুক্ত ফোঁসও হয়তো আমরা শুনবো। এইরকম ইতিবাচক কথা দিয়েই বা ভাবনা দিয়ে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, যারা আলোচনা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যারা আলোচনা অংশ নিলেন, বিমল বাবু এবং আলতাব। আমাদের আরো দুজন বক্তা, জহর বাবু এবং কিরিটি বাবু, তারা ইতিমধ্যে আলোচনা ছেড়ে গিয়েছে তাদের ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। এবং সকলে ভালো থাকবেন। অবশ্যই আমি একটা কথা বলবো যে করোনা নিয়ে দুটো কথা বলে দিই, যে করোনার ব্যাপারে কিন্তু কোন রকম কম্প্রোমাইজ, এখানে কিন্তু জিরো টলারেন্স। আমি সবাইকে বলবো যারা এই অনুষ্ঠান শুনছেন,
জিরো টলারেন্স। এইখানে কিন্তু কোনো রকম আপোষের কোনো প্রশ্ন নেই। করোনা আমাদের একটা বড় বিপদ, এই বিপদটাকে আগে আমাদের রুখতে হবে, তারপর অন্য বিপদগুলো আগে আমরা বাঁচি। তো তার জন্য এখন এবং এখানে কিন্তু আমাদের খানিকটা দেশপ্রেমিকের ভূমিকাও আছে। সেটা হচ্ছে যে আমি নিজে যদি মানে কোনোভাবে করোনার দ্বারা এক্সপোজড হই, তার ফলে কিন্তু আমি আমার পরিবার পরিজন অফিস এবং সহযাত্রী প্রত্যেককেই বিপদের মুখে ফেললাম। ফলে এখানে কিন্তু এটা কোনো মানে ব্যক্তি স্বার্থ নয়, নিজেকে সুস্থ রাখাটাই একটা দেশপ্রেমিক কর্তব্য। যে আমি নিজে সুস্থ থাকলাম মানে আমি আরো অনেকের সুস্থতাকে নিশ্চিত করলাম। ফলে এই জায়গাতেই একটা, হ্যাঁ বিমলবাবু বলুন। আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমরা কথা হচ্ছে গিয়ে যে এই যে কি বলে কোভিড কোভিড হয়েছে, এর ভেতরেও আমরা ফোর্স করব, আমরা মেনে নেব না। এবং ফোর্স করতে গেলে পরে এই মুখে মাস্ক পরতে হবে, তারপরে যা কিছু স্যানিটাইজার সেগুলো লাগাতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আমরা ওইভাবে থ্যাংকস এভরিবডি। এই আজকে আলোচনায় যেহেতু এই একটা মানে প্ল্যাটফর্ম পাওয়া গেল, তাই আমরা খানিকটা ব্যক্তিগত এই বিষয়ে আমরা আমাদের সচেতন করলাম আমাদের দর্শকদের, যে সকলে কিন্তু কোভিড এর ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। আপনি নিজে সতর্ক থাকলেই দেশের প্রতি আপনার কর্তব্য করা হবে, সহনাগরিকের প্রতি উপযুক্ত কর্তব্য পালন করা হবে। ফলে কোভিড মোকাবিলায় আমরা সবাই যেন কোনো ভেদাভেদ না রাখি। সকলকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।